অ্যাবর্শন করব না। রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে নষ্টমী করতে লজ্জা লাগে না তোর? এতটা অধপতন হয়েছে। আজকে তুই বাড়ি চল, তারপর দেখবি তোর হাল কি করি। স্যার, আপনি ম্যাডামকে ভুল বুঝছেন। উনি তো ফুল কিনতে এসেছে। কত টাকা তোর ম্যাডামকে কিনেছিস যে দরদ উতলায় পড়ছে? না স্যার, এমন কিছু না। সত্যি উনি ফুল কিনতে এসেছে। ইভার হাত টেনে নিয়ে রিকশা উঠালো রোহান। ইভা ভয়ে ভয়ে বলল, তুমি আমাকে যা বলার বাসায় এসে বলতে, বা কি হয়েছে যেটা জেনে নিয়ে। একদম চুপ। তোর মতো মেয়েকে আমি খুব ভালো করে চিনি। ইভা সাহস করে আর কিছু বলতে পারল না। বাসায় এসে রোহান ওর প্যান্টের বেল্ট খুলে ইভাকে খুব মারল। রুমের একটা কোণায় শুয়ে আছে ইভা। ব্যথার যন্ত্রণায় নড়তে পারছে না। ইভার 4 বছরের পিচ্চি মেয়েটা ইভাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমি দুষ্টুমি করে বলে আব্বু তোমাকে মেরেছে, তাই না? আমি আর দুষ্টুমি করব না। মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে বলল, না মা, তুমি তো আমার লক্ষ্মী সোনা, চলো এখন খেয়ে নিবে। না আম্মু, আমার ক্ষুধা নেই, আমি ঘুমাই। না, একটু খেতে হবে। ইভা মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। রোহানকে খেতে ডাকার জন্য ওর কাছে গিয়ে বলল, খেতে এসো। তুই যা, আমি আসছি। আচ্ছা। রোহানকে খেতে দিয়ে ইভা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। তুই কি অ্যাবর্শন করবি না? না। তোকে ভালো মতো বলেছে, অ্যাবর্শন কর, নয়তো বাঁচতে পারবি না। মরে যাব, তাও আমার সন্তানকে মেরে ফেলতে দিব না। অন্যের সন্তান আমার নামে চালিয়ে দিবি, সেটা আমি মেনে নিব না। নিজের সন্তানকে অন্যের সন্তান বলতে লজ্জা লাগে না? কেমন বাবা তুমি? মুখে মুখে এত কথা বলেই খাওয়া ছেড়ে রোহান ইভার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে চলে গেল রোহান। রাতে ইভার খাওয়া হলো না। ব্যথার যন্ত্রণা আর জ্বর হলো। সকালে 1 গ্লাস পানি ইভার মুখের উপর ছুঁড়ে মারল রোহান আর বলল, নবাব জাদি, তুই এখনো ঘুমাস? রাতে কি অন্য কারো কাছে গিয়েছিলে? ইভার মেয়ে রাফিসা বলল, আব্বু দেখো, আম্মু গায়ে অনেক জ্বর, ডক্টর কাছে নিয়ে যেতে হবে। ওইসব জ্বর তোর কিচ্ছু না, যত সব ঢং। ইভার হাত ধরে টেনে উঠিয়ে বলল, যা গিয়ে আমার জন্য নাস্তা রেডি কর। ইভা কিছু বলতে পারল না, শুধু চোখ থেকে পানি পড়তে থাকলো। ইভা কোনো রকম রুটি আর ডিম ভেজে দিল। রোহান খেয়ে অফিসে যাওয়ার আগে বলল, সন্ধ্যা রেডি থাকিস, তোকে হসপিটালে নিয়ে যাব। অ্যাবর্শন করব না। দরজায় লাথি মেরে রোহান চলে গেল। মনে পড়ে গেল 5 বছর আগে ইভা প্রথম মা হওয়ার খবর রোহানকে দেয়। তখনও খুশিতে সারা বাড়ি ইভাকে কোলে তুলে নিয়ে ঘুরছে। ইভার মা বাবা শ্বশুর শাশুড়ি তাদেরকে ইভাকে কাছে এনে রেখেছে। ওর একটাই কথা ছিল যে পুরো 1 বছর ইভাদের সাথে থাকতে হবে। ইভার বাবা মা রোহানকে খুব ভালোবাসতো, তাই ওরা কথা ফেলতে পারেনি। আর ওর বাবা মা গ্রামে থাকতে পছন্দ করে, তাও ছেলের খুশির জন্য থেকেছে। রোহান অফিসে গেলে একটু পর পর কল করে বলতো ইভার অসুস্থ লাগছে কিনা, খাবার খেয়েছে কিনা, বাবু নড়াচড়া করছে কিনা, আরও কত কিছু। আবার ভিডিও কল দিত। অফিস থেকে বাড়ি ফেরার সময় খাবার নিয়ে আসতো। প্রতিদিন ইভার পছন্দের খাবার রান্না করত ইভার মা আর শাশুড়ি। ইভাকে রান্নাঘরে যেতে দিত না। ইভা ওয়াশরুমে গেলে রোহান বাইরে দাঁড়িয়ে থাকত। এমনকি সকালে ইভাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিত। ইভা কিছু চাওয়ার আগেই ইভার সামনে হাজির করত। সবাই ইভাকে বলতো ইভা অনেক ভাগ্য করে রোহানের মতো স্বামী পেয়েছে। এখন রোহান কেন এমন করছে? কেন ইভার সন্তানকে পৃথিবীতে আসতে দিতে চায় না? যে রোহান আগে কখনো ইভাকে ছাড়ি মেরে কথা বলেনি, আর সে এখন ইভার গায়ে হাত তোলে। পুরনো কথা মনে পড়ায় বেশ কিছুক্ষণ কেঁদে মন হালকা করলো। রাফিসা ইভাকে এসে বলে, আম্মু, তুমি কেঁদো না, আমি বড় হয়ে ডাক্তার হব, তখন তোমার জ্বর হলে আমি ওষুধ দিব। হ্যাঁ মা, তুমি বড় হলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আচ্ছা আম্মু, জ্বর হলে কি যেন ওষুধ খায়? কেন, তুই জেনে কি করবি?
আহ, এত কথা বলো না তো, যা জিজ্ঞেস করছি তা বলো। না পা ওষুধ। রাফিসা দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স এনে বললেন। না পাইছো তাই না? হুম। আবার দৌড়ে গিয়ে বিস্কুট আর কলা এনে বলল। আম্মু, এগুলো খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। ইভা মেয়েটাকে জড়িয়ে ধরে বলল। তুই অনেক বড় হয়ে গেছিস। আমার জ্বর হলে তুমি তো আমাকে কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াও। হুম। ইভা রাফিসাকে রুটি কলা খাইয়ে দিল। তারপর ইভাও একটু খেয়ে ওষুধ খেয়ে দুপুরের জন্য রান্না শুরু করলো। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই গোসলও করেছে। রাফিসা আগের মতো আর দুষ্টুমি করে না, অনেক শান্ত হয়ে গেছে। সারাক্ষণ বই নিয়ে থাকতে পছন্দ করে। সন্ধ্যায় রোহান আশায় এসে ইভাকে বলল। এই কাগজটা দেখ, তুই আমাকে ডিভোর্স দেবে, নয়তো অ্যাবর্শন করবে। তুমি কেন এমন করো? কি সমস্যা আমাকে খুলে বলো। আমার সমস্যা তুই, তোকে আমার ভালো লাগে না। সত্যি কি আমাকে ভালো লাগে না? আমাকে ভালোবাসো না? তোকে আর কতবার বলবো যে তোকে আমি ভালোবাসি না? আচ্ছা, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তাও অ্যাবর্শন করব না। রাফিসার দায়িত্ব আমি নিতে পারবো না। যাওয়ার সময় ওকেও নিয়ে যাবে। তোর দুটো বাচ্চার দায়িত্ব কে নেবে? আমার বাচ্চাদের দায়িত্ব আমি নিতে পারবো। ডিভোর্স পেপারে সিগনেচার করে এখন আমার বাসা থেকে বের হ। 2 দিন তোমার কাছে সময় চাই, তারপর আমি চলে যাব। 2 দিন পরে আবার কোনো অজুহাত দেখাবি না, ওকে? কথা দিচ্ছি, কোনো ঝামেলা করব না। তুমি শুধু মেয়েটার সামনে কোনো খারাপ আচরণ করো না। তোর মেয়েকে তুই সামলে রাখবি, আমার কাছে যেন না আসে। ও তো ছোট বাচ্চা, আর ও তো তোমারই সন্তান, তাহলে ওর সাথে কেন খারাপ ব্যবহার করো? তোর এত কথা শুনতে আমার ভালো লাগে না। যা গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। হুম। ইভা চা বানিয়ে টেবিলের উপর রেখে দিল। তখন কলিং বেল বাজলো। ইভা দরজা খোলার আগে রোহান দরজা খুলল। ডেলিভারি ম্যান একটা পার্সেল দিয়ে এসে বলল। ইভা ইসলামের নামে একটা পার্সেল এসেছে, ওনাকে ডেকে দিবেন? জি, আমি ওর হাজব্যান্ড। আমাকে পার্সেলটা দিতে পারেন? ওকে। রোহান পার্সেলটা নিয়ে দরজা লাগিয়ে দিয়ে ইভাকে বলল। আজকাল তোর অনেক লোক হয়েছে, বাসায় পার্সেল পর্যন্ত পাঠিয়েছে। ওটা আমি অনলাইনে অর্ডার করেছি। আমাকে একদম মিথ্যা বলবি না। তোর যে আরো প্রেমিক পুরুষ আছে তা জানি। আমার প্রেমিক পুরুষ থাকলে তোমার কি? তুমি তো ডিভোর্স পেপারে সিগনেচার করে দিয়েছো, শুধু আমার সিগনেচার করা বাকি। তারপর তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুই আমার বাড়িতে থেকে আমার সাথে মুখে তর্ক করবি? এটা হতে পারে না, খুব বার বেড়েছিস। 2 দিন আমাকে সহ্য করে নাও, তারপর তো আমি চলে যাব। রাফিসা দরজার কোনায় দাঁড়িয়ে রোহান ও ইভার কথা শুনে বলল। আম্মু, আমার 2 দিন পর কোথায় যাব? সুখের দেশে যাব। তুই আর তোর মেয়ে আমার চোখের সামনে থেকে সরে যা। রাফিসাকে নিয়ে ইভা অন্য রুমে চলে গেল। 4 মাস ধরে রোহান ও ইভা আলাদা ঘুমায়। মাঝে মাঝে রোহান ইভার রুমে এসে ওর শারীরিক চাহিদা মিটিয়ে চলে যেত। এখন পর্যন্ত জানতে পারিনি কেন রোহান পাল্টে গেল। ইভাকে সন্দেহ করে মারধর করা শুরু করলো। তখন থেকে প্রতিবাদ করা শুরু করে, কিন্তু প্রতিবাদ করতে গেলে বেশি মারধর করে, তাই নীরবে সহ্য করে ইভা। বেশি মারধর করা শুরু করে দ্বিতীয় সন্তানের কথা শুনে। আগেও বলতো রোহান 4 সন্তানের বাবা হতে চায়, আর এখন কোনো সন্তানই চায় না। রাফিসা ইভাকে জড়িয়ে ধরে চুপ করে শুয়ে আছে। ইভা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও নাকি আমার সাথে থাকতে চাও? দুজনের সাথে থাকতে চাই। সেটা তো হবে না মা, যে কোনো একজনের সাথে থাকতে হবে। তাহলে আমি তোমার সাথে থাকবো। আব্বু আমাকে একটুও ভালোবাসে না, শুধু বকে। বাবা মা সব সময় সন্তানদের ভালোবাসে। বাবা সারাদিন অফিস থেকে কষ্ট করে, তো তাই একটু রাগ দেখায়। পাশের বাসার ইয়া বাবাও তো অফিসে যায়, তাও ওকে কত ভালোবাসে।
চকলেট কিনে দেয়। তোমার বাবাও দিবে। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ইভা দেখি রোহান গ্লাস ভেঙেছে আর হাতে একটা কাগজ নিয়ে আর এক হাত দিয়ে ইভার চুলের মুঠো ধরে পড়ল। আমাকে ডিভোর্স দিতে না দিতে অন্য কারোর জন্য লেখালেখি শুরু করেছিস? এত প্রেম? আমার চুলে ব্যথা লাগছে, ছাড়ো। না, বল তোর প্রেমিককে। সত্যি বলছি, কেউ নেই। তাহলে এসব কি? আমি তোমাকে নিয়ে লিখেছি। রাফিসা দৌড়ে এসে রোহানের হাতে কামড় দিল। তাতে রোহানের রাগ আরো বেড়ে গেল। রাফিসাকে দুটো থাপ্পড় দিল। তুই যেমন ডাইনি রাক্ষসী, তোর মেয়েও তেমন। এখন তো মনে হয় এটা অন্যের পাপ আমার ঘাড়ে চাপিয়েছিস। ছি, নিজের সন্তানকে নিয়ে এই নোংরা কথাটা বলতে মুখে বাঁধলো না। না না না, তোরা যতদিন আমার বাসা থেকে না যাবি ততদিনে আমার শান্তি হবে না, আর তোরও শান্তি পাবি না। দয়া করে 2 দিন আমাকে ভিক্ষা দাও, 2 দিন আমাকে শান্তি দাও। রোহানের সামনে ইভা যত থাকবে তত ইভাকে কষ্ট দিবে, তাই রুমে চলে যাবার জন্য পা বাড়ালো, কিন্তু ইভাকে আটকে দিয়ে বলল, টেবিলে খাবার দে। দিচ্ছি। রোহানের খাওয়া শেষে কোনো মতে রাফিসাকে খাইয়ে দিল। ইভার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই শুয়ে পড়ল। অনেক ঘুমানোর চেষ্টা করলো ইভা, কিন্তু কিছুতেই ঘুম এলো না। তাই রোহানের রুমের কাছে গিয়ে দাঁড়াতেই ইভা শুনতে পেল কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ইভা বুঝতে পেরেছে ভালোবাসার মানুষটি আর ইভার নেই, সে অন্যজনের হয়ে গেছে। কেন ইভাকে ঠকালো? ইভা তো ভালোবাসার কমতি রাখেনি, সব সময় ওকে খুশি করার জন্য যা করতে হয় তাই করেছে ইভা। তাহলে কেন এমন করলো? একটা বারোকি সন্তানের কথা ভাবলো না? মনের মধ্যে হাজারো প্রশ্ন কথার ঘুরপাক খাচ্ছে ইভার, কোনো কিছুর হিসেব মেলাতে পারছে না। কেঁদে কেঁদে সারা রাত পার করলো। সকালে রান্নাঘরে বসে রুটি বানাচ্ছে ইভা, তখন কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখে অনেক সুন্দরী একটা মেয়ে। রোহান কোথায়? ও ঘুমাচ্ছে। কিন্তু আপনি কে? আমি ওর হবু বউ। নিশিতা, তুমি আজকে আমার বাসায় আসবে তা জানি আসবে তো? ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেই, তাই না জানিয়ে চলে এসেছি। আচ্ছা, ভিতরে আসো। ওকে, এই মেয়েটি কি? ও আমার বাসার কাজের লোক। বাবা মা কিছুদিন পরে আসবে, তাই পরিচিত মেয়েটিকে আগে পাঠিয়ে দিয়েছে। মেয়েটি বেশ সুন্দরী, কিন্তু তোমার থেকে বেশি সুন্দরী না। এভা, তুই কি আমাদের জন্য নাস্তা রেডি কর। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ইভা কি ঠিক শুনেছে যে তার স্বামী তাকে কাজের লোক বানিয়ে দিল? এতটা কিভাবে পরিবর্তন হলো শুধুমাত্র মেয়েটা সুন্দরী বলে? ও সুন্দরের পূজারি হয়ে গেল? ভালোবাসার পরিণতি কি এমন কষ্টের হয়? ইভা ঠাই দাঁড়িয়ে আছে, হেঁটে রান্নাঘরে যাবে, তার শক্তিটুকুও পাচ্ছে না। রোহান এসে বলল, তোকে সে কখন থেকে রেগেছে? কথা কি কানে যায়? না মানে আর কি, বলো কি লাগবে। নিশিতার সামনে আমাকে তুমি করে বলবি না, আপনি বলবি। তুই আমার বউ ছিলে, এখন আর না। তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে বিদায় হ। কালকেই চলে যাব, আর তুমি নিশ্চিত থাকো নিশিতা আমাদের সম্পর্কে কিছু জানতে পারবে না। হ্যাঁ, বিদায় হলেই ভালো। এখন যা, নাস্তা রেডি কর। করছি। নাস্তা রেডি করে টেবিলে রেখে রোহানের রুমের দরজায় টোকা দিল ইভা। নিশিতা বিরক্তি নিয়ে বলল, প্রাইভেট টাইমে কাউকে ডিস্টার্ব করতে হয় না, তা জানো না? নাস্তা রেডি করেছি, তাই আপনাদের ডেকেছি। হ্যাঁ যাও, আসছি। কিন্তু আর নেক্সট টাইম আমাদের রুমে নক দিবে না, প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে নিব। আচ্ছা। ইভা দৌড়ে নিজের রুমে এসে কান্না করতে লাগলো। মেয়েরা আর যাই হোক নিজের স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না। রোহানের এতটা নিচে নামতে একটুও রুচিতে বাঁধল না। ঘরে বউ বাচ্চা থাকতে অন্য মেয়েকে নিয়ে রুমে সময় কাটায়। রাফিসা ঘুম থেকে উঠে ইভাকে কাঁদতে দেখে বলল, আম্মু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। ও আম্মু, বলো না কি হয়েছে। তুমি তো বলেছিলে আমরা সুখের দেশে যাব, তাহলে এখন কেন কাঁদছো? সুখের দেশে গেলে আর
কাঁদতে পারবো না, তাই এখন একটু কেঁদে নিচ্ছি। রোহান ইভাকে ডাকছে। ইভা, ইভা, খাবার টেবিলে আয়। আসছি। খাবার টেবিলে রেখে দিয়ে চলে গিয়েছিস কেন? খাবার কে দিবে বেরে? আপনার এখানে ছিলেন না তো, তাই আর কি। কথা কম বলে প্লেটে খাবার দে। হুম। রাফিসা এসে বলল। আব্বু আমাকে একটু খাইয়ে দাও। রোহান রাফিসাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে বলল। তোকে কতদিন বলেছে তোর মেয়ে আমার যেন আব্বু না বলে? আর রোহান, ও বাচ্চা মানুষ, না বুঝে বলে ফেলেছে। বাচ্চা বলে তো অন্যায় মেনে নেওয়া যায় না। ইভা রাফিসাকে কোলে নিয়ে বলল। স্যারও ভুল করে বলে ফেলেছে, ক্ষমা করবেন। আম্মু, আমি ভুল কিছু বলিনি তো। ইভা রাফিসার গালে একটা থাপ্পড় দিয়ে বলল। তোর বাবা মরে গিয়েছে, উনি তোর বাবা না, আর কোনো দিন কাউকে বাবা বলবি না। উফ রোহান, তোমার বাসায় তো একটুও শান্তি নেই, ওদের কাজে রাখতে হবে না। আচ্ছা, তুমি না চাইলে ওদের রাখবো না। কিন্তু মেয়েটা রান্না খুব ভালো করে। এমন ভালো রান্না অনেকে করতে জানে, তুমি চিন্তা করো না, নতুন কাজে লোক রাখবো। হুম। রোহান নিশিতা খেয়ে দিয়ে বাইরে চলে গেল। সারাদিন মা মেয়ে মিলে অনেক কেঁদেছে। চোখের পানি একটা বেইমানের জন্য কেন পড়ে? কেন ইভা ওর মতো ভালো থাকতে পারে না? রোহানের কথা ভাবতে ভাবতে ইভার মাথা ব্যথা করছে। রাতে রোহান ড্রিঙ্ক করে বাসায় ফিরে এসে ইভাকে খুব মারল। মারার কারণ, কেন রাফিসা ওকে বাবা বলেছে। নিশিতা একটু সন্দেহ করেছে ইভা আর রোহানের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এত মার খাওয়ার পরও ইভা সকালে উঠে রোহানের জন্য পছন্দের রান্না করেছে। আজ রোহানের জন্মদিনে ওর বেস্ট গিফট হবে ডিভোর্স। 2 দিন সময় চাওয়ার কারণ ছিল, ওর জন্মদিনে শেষবারের মতো নিচে ওর পছন্দ মতো সব রান্না করে খাওয়াবে ইভা। আর কোনোদিন তো সুযোগ পাবে না। বরাবর ও যা চেয়েছে তাই দিয়েছে। ওর সুখে ইভা সুখ পেয়েছে, কিন্তু ও ইভাকে নিয়ে কোনোদিন সুখী হতে পারবে না। প্রিয় মানুষটি যে আর নেই। রোহান দ্বিতীয় সন্তান কেন চাইছে না তা এখন ইভার কাছে স্পষ্ট। ইভা যদি এখন ডিভোর্স না দিয়ে দেয় তাহলে যে কোনো মূল্যে ইভার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিবে না। ইভা মা হয়ে সন্তানকে মেরে ফেলতে পারবে না। যাই হোক, ভালোবাসার মানুষ ইভা সন্তানের বাবা, তো তাই রোহানের পছন্দের একটা শাড়ি পরল। ও রুমের দরজা লক করে ঘুমায় যাতে ইভা বা রাফিসা কেউ ডিস্টার্ব না করে। কিন্তু আজকে দরজা লক করেনি, রাতে ড্রিঙ্ক করে এসেছিল, তাই ইভা রুমে ঢুকে ডাক দিল রোহানকে। রোহান, এই রোহান ওঠো। সাতশোগুলো তোর কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ রোহান। কথাটা শুনে রোহান ইভার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল। এভাবে রংচং লাগিয়ে সেজে দাঁড়িয়েছিস কেন? তোকে কে বলেছে আমার জন্মদিনে উইশ করতে? তোর মুখ দেখলে এমনি দিন খারাপ হয়ে যায়, আজকে না জানি কি হবে। আমাদের এতদিনের ভালোবাসা আর সন্তানের জন্য কি আমরা একসাথে থাকতে পারি না? তুমি চাইলে সব হবে। না না না, পারি না, তোকে চাই না, আমি ডিভোর্স চাই। কিছু না বলে রোহানের রুম থেকে বেরিয়ে গেল। ইভা রুমে এসে নিজেকে আয়নায় ভালো করে দেখতে লাগলো যে ইভা দেখতে খুব খারাপ, তাই স্বামীর মন পায়নি। এর মধ্যে রাফিসা ঘুম থেকে উঠে বলল। আম্মু, তোমাকে খুব সুন্দর লাগছে। প্রতিদিন তুমি এমন সুন্দর শাড়ি পরবে। হ্যাঁ মা, তুমি এখন যাও, ব্রাশ করে এসো, তারপর একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা আম্মু। রাফিসাকে রেডি করে ইভা রেডি হয়ে রোহানের রুমের কাছে গিয়ে বলল। টেবিলে খাবার বেড়ে রেখেছি, খেতে এসো। রোহান ডাইনিং টেবিলে এসে বলল। তুই যত আমার মন পাওয়ার জন্য এসব ন্যাকাবি করিস, কোনো লাভ হবে না। আমি নিশিতাকে বিয়ে করব, তুই আজকে ডিভোর্স পেপারে সিগনেচার করে বিদায় হ। রোহানের সামনে ডিভোর্স পেপার এনে সিগনেচার করে দিল ইভা। সিগনেচার করার সময় ভেবেছিল রোহান বলবে, সিগনেচার করো না, আমাকে ক্ষমা করে দাও, আবার নতুন করে সব শুরু করব। কিন্তু না, ইভা বারবার ভুল করে। সিগনেচার করে দিয়েছি, এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। এখন তোমাকে কিছু কথা বলি।
মনে আছে আমি ফুল কিনতে গিয়েছিলাম, সেদিন আমাকে নষ্টা মেয়ে বলেছ, কিন্তু সেটা আমি তোমার জন্য হয়েছি। তোমাকে আজকের দিনে ফুলের তোড়া দিব, তাই সেদিন ওই ছেলেটাকে বলেছিলাম আজকে যেন বাসায় ফুলের তোড়া দিয়ে যায়। আর ডেলিভারি ম্যান বাসায় পার্সেল নিয়ে এসেছিল, সেটা আমি তোমার জন্য কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বললে আমার প্রেমিক দিয়েছে। একটা বার যদি পার্সেলটা খুলে দেখতে, তাহলে আমাকে খারাপ কথা বলতে রুচিতে বাধ্য। আর 2 দিন সময় চাওয়ার কারণ ছিল আজ তোমার জন্মদিনে তোমার বেস্ট গিফট দিব। দেখো, তোমার বেস্ট গিফট দিয়ে দিয়েছি। ইভা, তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি তোমার সাথে কি না খারাপ ব্যবহার করেছি। তুই কি ভাবলি আমি এখন তোকে মেনে নিব? তা কখনো ভাবিস না। রোহানের কথা শুনে চোখের পানি পড়তে লাগলো। প্রিয় মানুষের খারাপ রূপ সহ্য করা যায় না। আমাকে ভোলানোর জন্য এসব নাটক করার কোনো দরকার নেই। এখন তোরা মা মেয়ে আমার বাসা থেকে চলে যা। চলে যাব। এখন তুমি খেয়ে নাও। তোদের যত যা কিছু আছে সব নিয়ে যাস। আচ্ছা। ইভা আর রাফিসার সবকিছু প্যাক করে নিল। আড়াল থেকে ইভা দেখলো রোহান তৃপ্তি সহকারে ইভার রান্না করা খাবার খাচ্ছে। ঘুম থেকে উঠে মেয়েটা কিছু খায়নি, তাই ইভাকে বলল, আম্মু, আমার খিদে পেয়েছে। বাইরে গিয়ে খেয়ে নিব, এখন চলো। আচ্ছা। রোহানের খাওয়া শেষ। তখন ইভা গিয়ে বলল, আমরা চলে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। যা। রাফিসা রোহানের হাত ধরে বলল, আব্বু, তোমাকে আমি খুব জ্বালিয়েছি, এখন থেকে আর কেউ তোমাকে জ্বালাবে না। কিন্তু আব্বু, তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে, তুমি আমাদের সাথে থেকো। তোদের মা মেয়ের নাটক আর সহ্য হচ্ছে না। ও বাচ্চা মানুষ, ওর কথায় রাগ করো না, আমরা চলে যাচ্ছি। 5 বছরের সংসার শেষ করে বাসা থেকে বেরিয়ে গেল ইভা। ছোট্ট মেয়েকে নিয়ে বাবার বাড়ি যাওয়া ছাড়া আর কোনো জায়গা নেই, তাই ইভা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাফিসাকে পথে খাওয়ানোর জন্য কেক, কলা, পানি কিনে দিয়েছে। মেয়েটা বাসে উঠলে ঘুমিয়ে পড়ে, কিন্তু ইভার ঘুম আসে না। পুরনো স্মৃতি বারবার মনে পড়ছে ইভার। রোহানের সাথে বিয়ের পর থেকে ইভা বাবার বাড়িতে 2-3 দিনের বেশি থাকতে পারত না। একবারও ইভাকে বাস স্টপে পৌঁছে দিতে কান্না শুরু করলো। ইভাকে ছাড়া থাকতে পারবে না, তাই ও ইভার সাথে বাবার বাড়ি এলো। একটু চোখের আড়াল হলে ইভা ইভা বলে চিল্লাচিল্লি শুরু করত। আর আজ সারা জীবনের জন্য ওকে ছেড়ে চলে এলো, তাও কষ্ট পেল না। ভালোবাসার পরিণতি কি শুধু একতরফা কষ্ট পাওয়া? অন্যজন সুখে থাকা, এটা কেমন নিয়তি? ওর হাজারো স্মৃতি ভাবতে ভাবতে বাবার বাসায় পৌঁছে গেল ইভা। কলিং বেল বাজাতে ইভার মা দরজা খুলল। মাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারল না ইভা। মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হয়েছে মা তোর? তুই কাঁদছিস কেন? ইভার বাবা এসে রাফিসাকে কোলে নিয়ে বলল, নানু ভাই, তোমার আম্মা তো কাঁদছে কেন? আমরা বাবাকে ছেড়ে চলে এসেছি। ইভার মা দুজনকে ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসালো। ইভা শুধু কেঁদে যাচ্ছে, কিছু বলার মতো অবস্থায় নেই। ইভা মাকে বলল 1 গ্লাস পানি দিতে। একটু শান্ত হ মা, তারপর খুলে বল তোর কি হয়েছে। নিজেকে একটু শান্ত করে রাফিসাকে বলল, তুমি একটু নানুর রুমে গিয়ে শুয়ে থাকো, নয়তো ক্লান্ত হয়ে পড়বে। রাফিসা বাধ্য মেয়ের মতো চলে গেল। তারপর ইভা মা বাবাকে সব কিছু বলল। বাবা মা দুজনেই খুব কষ্ট পেয়েছে। ইভা তাদের আদরের একমাত্র মেয়ে। ইভার সব কথা শুনেছে, কোনোদিন ইভার অমতে কিচ্ছু করেনি, এবং ইভাও তাদের সব কথা শুনে মেনে চলেছে। আর ইভা আজ সুখী হতে পারল না। ইভার 2 ভাই আছে, তারাও বিয়ে করে সুখী আছে। ইভার বাবা মায়ের সাথে থাকে, একজন শ্বশুরবাড়িতে গিয়েছে আর অন্যজন ইভার ফুপির বাসায় গিয়েছে। ইভা এসেছে শুনে ওরা কালকে চলে আসবে, কিন্তু ইভা ভাবতেছে কি করে 2টো সন্তান নিয়ে থাকবে, কি করে খরচ চালাবে। সারা দিন রাত বাবা মা ইভাকে অনেক বুঝিয়েছে, তারা ইভার পাশে আছে। পরের দিন ইভার ভাইয়া আর ভাবিরা বাসায় আসলো। তোর সংসারে এত ঝামেলা হয়েছে যে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিয়েছিস, আর আমাদের জানানোর প্রয়োজন বোধ মনে করিসনি? হ্যাঁ, আমরা সবাই বুঝিয়ে বললে হয়তো রোহান তার সাথে থাকতো।
কম চেষ্টা তো করিনি ওর সাথে থাকার জন্য। আর তোমরা যেন ওর সাথে এসব নিয়ে কথা বলো না তো, তা আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তাই তোমাদের অপমান করতে চাইনি। একমাত্র আদরের বোন, তোকে কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দেইনি, আর ও তোর সাথে এত নিষ্ঠুর ব্যবহার করেছে, আর তুই আমাদের অপমানের কথা চিন্তা করে কিছু না জানিয়ে ভুল করেছিস। আমি মনে করি ইভা তোমাদের না জানিয়ে কোনো ভুল করেনি, কারণ কোনো মেয়ে চায় না তার বাবার বাড়ির লোকজন শ্বশুরবাড়ির কেউ অপমান করুক। তোমাদের কিছু বলতে গেলে আমার উপর রাফিসের উপর নির্যাতন বেশি হতো। তোমরা ভাবতে পারবে না রোহানের খারাপ রূপ কতটা ভয়ানক। ওনার ছেলের এত সাহস কিভাবে যে আমার মেয়ের গায়ে হাত তোলে, এমনকি দুধের বাচ্চার গায়ে হাত তুলতে ছাড়েনি। না বাবা, ওর বাবা মা এসব কিছু জানে না। আর ওনারা খুব ভালো। তাদের ছেলে খারাপ হয়ে থাকলে তাদের তো কোনো দোষ নেই। ওদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন আমাদের কোনো অধিকার নেই রোহান ভাইয়ার সাথে এসব বিষয়ে কথা বলার। আর যে নিজের সংসার করতে চায় না তাকে হাজারবার বুঝিয়েও কোনো লাভ হয় না। এখন থেকে ইভা শুধু ওর সন্তানদের কথা ভেবে নিজেকে শক্ত করবে। ইভা ওদের কথা শুনে কান্না করে দিল। ইভাকে পুরোপুরি একা করে দেয়নি, তার পরিবার তার পাশে আছে। ইভার মা ইভাকে বুকে জড়িয়ে বলল, মা, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমরা সবাই তোর সাথে আছি। সকাল থেকে এসে শুধু কথা শুনে যাচ্ছি, খাওয়া দাওয়া যে করতে হবে তা কি কারো মনে আছে? সবাই খেতে এসো। আমি কিছু খাবো না, এখন একটু ঘুমাবো। শোনো বাপু, আমাদের বাসায় থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে। এখন খেতে চলো। তুই বিকেলে রেডি হয়ে থাকিস, ডক্টরের কাছে নিয়ে যাব। না ভাইয়া, 2 দিন পরে যাব। মন মেজাজ একদম ভালো লাগছে না। এবার তোর কথা শুনলাম, এরপরে আর না। ইভার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাও মা জোর করে খাইয়ে দিল। রাফিসার খেলার সাথে তিন্নি তিয়াসকে পেয়ে খুব খুশি। ও ভাবে ওর বাবা কিছুদিন পরে নিতে আসবে, কিন্তু ওর ভাবনা যে সত্যি হওয়ার না। তিনি ইভার বড় ভাইয়ের মেয়ে, 4র্থ শ্রেণীতে পড়ে, আর তিয়াস ছোট ভাইয়ের ছেলে, 3য় শ্রেণীতে পড়ে। ইভা শুয়ে শুয়ে ভাবতেছে রোহানের সাথে প্রথম দেখা। ওর বাবা মা, কাকা কাকি, মামা মামি, বন্ধুরা, কাজিনরা আর ও ইভাকে দেখতে এসে এঙ্গেজমেন্ট হলো। বাবা মাকে বলেছিল তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে, তাই দেখতে এসে এঙ্গেজমেন্টে কোনো আপত্তি করেনি। সেদিন ইভা লাল রঙের শাড়ি পরেছিল আর রোহান কালো রঙের শার্ট। সুন্দর মানুষদের কালো রঙে বেশি সুন্দর লাগে। দুজনে আলাদাভাবে কথা বলতে গিয়েছিল, তখন ও বলল, আপনি পরিবারের চাপে পড়ে বিয়ে করবেন না। যদি নিজের ইচ্ছে থেকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে বিয়ে হবে, নয়তো না। না, আমি কারো চাপে পড়ে বিয়ে করতে যাচ্ছি না, নিজের ইচ্ছে। তাহলে আমারও বিয়ে করতে সমস্যা নেই। আপনার পছন্দের কেউ আছে নাকি? আরে না না, আপনাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমাকে আপনি আগে থেকে চিনেন কিভাবে? আপনি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন, তখন আপনাকে দেখে ভালো লাগে। তারপর আপনি যে রিক্সা ছিলেন ওটা ফলো করে আপনার বাড়ির ঠিকানা পেয়ে যায়। হতেও তো পারতো। আমি বাসায় না এসে অন্য কোথাও গেলাম, সেখানেও কি আপনি আমাকে ফলো করে যেতেন? যাওয়ার দরকার হলে অবশ্যই যেতাম। ও আচ্ছা। ওভাবে হাসবেন না, বুকে লাগে। এত সুন্দর হাসি। দরজার পাশে দাঁড়িয়ে রোহানের একটা বন্ধু বলল, চলো। কয়েকদিনের মধ্যে ইভা ও রোহানের বিয়ে হয়ে গেল। কত সুন্দর ছিল 5 বছরের স্মৃতিগুলো। ভালোবাসাও কোনো কমতি ছিল না, একে অপরের ছায়া হয়ে থাকতো সব সময়। বাস্যটাতে ও ইভাকে একটা ব্রেসলেট দিয়ে বলেছিল সারা জীবন যেন হাতে রাখি। ইভার হাতে এখনো ব্রেসলেটটি আছে, শুধু মানুষটি নেই। রাফিসা ইভার কাছে এসে বলল, আম্মু দেখো, আমাকে কতগুলো চকলেট চিপস দিয়েছে। কে দিয়েছে? তাকে চিনি না তো। তোমাকে বলেছি না যে অপরিচিত কেউ কিছু দিলে নিবে না। উনি তো নানাদের বাসায় এসেছে, তারপর আমাকে দেখে এসব দিয়েছে। এমন কে এসেছে? চলো তো গিয়ে দেখি। 6 বছর পরে তিহান ভাইয়ের সাথে দেখা ইভার। আগের থেকে বেশ পরিপাটি হয়েছে,
আসলে সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়। ইভার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে তিহান, তাই ইভা বলল, তিহান ভাই, হ্যাঁ হ্যাঁ বল, কেমন আছিস? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? হুম, ভালো। দেশে কবে এসেছো? 1 মাস হলো। ভাবি কেমন আছে? আরে আমি তো বিয়ে করিনি। সে কি, এখনো বিয়ে না করলে আর কবে বিয়ে করবে? আমার কথা বাদ দে, তোর কথা বল। সংসারে কে কে আছে, কেমন দিন যাচ্ছে সেসব বল। ইভা সংসারের কথা শুনে চোখে পানি চলে এলো। তাও ইভা নিজেকে কিছুটা কন্ট্রোল করে বলল, ভালো। তুমি বসো, মাকে ডেকে আনি। মামির সাথে দেখা হয়েছে, তুই বস। ও, তোর মেয়েটা দেখতে খুব মিষ্টি হয়েছে, একদম তোর মতোই। আমার মেয়ে তো আমার মতোই হবে। রাফিসা ইভারা ফোনটা হাতে করে নিয়ে এসে বলল, আব্বুকে একটু কল দাও, আমি কথা বলবো। না সোনা, এখন কথা বলা যাবে না। কেন যাবে না? ব্যস্ত আছে তো তাই। তুমি যাও, গিয়ে খেলা করো। না, আমি আব্বুর সাথে কথা বলবো। মেয়েটা এত জেদ করছে যখন, তাহলে একটু কথা বলিয়ে দে। সেটা সম্ভব নয়। বলে ইভা উঠে গেল। আড়ালে গিয়ে চোখে পানি মুছে রান্নাঘরে গিয়ে ছোট ভাবিকে বলল, ভাবি, তোমাকে কি ডেকেছি নাকি? আমি নিজে থেকে এসেছি, ফল শরবত বানিয়ে দিই। তোমার কোনো কাজ করতে হবে না, আমার সব কাজ করা কমপ্লিট। একটু রান্না তো করতে পারি। না পারো না, আমার সাথে এসো। হুম। তিহান দেশে আসার পর আজ প্রথম ইভাদের বাসায় এসেছে, তাই আজকে না খেয়ে থেকে যেতে পারবে না। বাসায় রান্নাবান্নার আয়োজন চলছে, কিন্তু ইভাকে কোনো কাজ করতে দিচ্ছে না। ইভার 4 মাসের প্রেগনেন্সি চলছে। এর মধ্যেও ইভার স্বামী গায়ে হাত তুলত, আর পরিবারের কেউ ইভাকে সামান্য কাজও করতে দেয় না। প্রতিটা পরিবার যদি মেয়েদের অসহায় সময় শক্তি দেয়, তাহলে মেয়েরা সব কষ্ট ভুলতে সক্ষম হয়। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলেই গিয়েছি, তিহান হচ্ছে ইভার মামাতো ভাই। তিহান আসার কারণে সবার ভালো লাগছে। তিহান খুব মিশুকে, যার জন্য সবাইকে অতি সহজে আপন করে নেয়। ওদিকে রোহান আজকে নিশিতাকে বিয়ে করেছে। নিশিতার বাবার অফিসে রোহান জব করে। রোহান দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট, যে কেউ দেখলে ক্রাশ খাবে। নিশিতা মাঝে মাঝে অফিসে এসে রোহানের সাথে গল্প করত। রোহান নিয়ে বড় ক্লাবে পার্টিতে যেত। নিশিতা সারাক্ষণ টাকার অহংকার নিয়ে থাকতো, সাথে রোহানকে বুঝতো টাকা ছাড়া কিছুই হয় না। রোহানও আস্তে আস্তে নিশিতার বিলাসিতায় আসক্ত হলো। রোহান ভাড়া বাসে ছেড়ে নিশিতাদের বাসায় গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইভাদের বাসার সবাই তিহানের সাথে গল্প করতে আছে। সবাই ইভার মন ভালো করার জন্য নানাভাবে চেষ্টা করে। ইভা সবার সাথে বসে থাকলেও তার মন পড়ে আছে রোহানের স্মৃতিতে। সব কথা ইভা হ্যাঁ বলে যাচ্ছে। তিহান বলল, ইভা, তোর বরের সাথে আমাকে মিট করিয়ে দিবি না? একদিনের ছুটি নিয়ে আসতে বল। তিহানের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কে কি উত্তর দিবে তাই ইভা বলল, না ভাইয়া, আমাদের ডিভোর্স হয়েছে। কথাটা বলে ইভা ওর রুমে চলে গেল। রাফিসা রোহানের ছবি সামনে নিয়ে শত কথা বলে যাচ্ছে। এই দৃশ্য দেখে ইভার চোখের পানি বাঁধ মানল না। ইভার কান্না দেখে পিচ্ছি মেয়েটাও চুপ করে আছে। সত্যিকারের ভালোবাসায় বোধ হয় ভুলে থাকা যায় না। বেশ কিছুক্ষণ পর তিহান ইভার রুমে আসে। ইভা শুয়ে আছে তিহানকে দেখে উঠে বসতে চাইলে তিহান বাধা দিয়ে বলে, সবার কাছ থেকে জানতে পেরেছি তোর জীবনে এখন একটা খারাপ সময় যাচ্ছে, তাই ওসব শুনে বলে তোকে আর কষ্ট দিতে চাই না। কষ্টের পথ তো সবেমাত্র শুরু। কিসের কষ্ট বল? যে তোর ভালোবাসার মূল্য দিল না, সন্তানদের কথা ভাবল না, স্ত্রীর মর্যাদা দিতে পারিনি, তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। সে তো ঠিকই ভালো আছে। আমি ভালো থাকতে পারছি না, আমার অস্তিত্বের সাথে মিশে আছে। তোর সন্তানের কথা তো ভাবতে হবে। পারছি না। যে মানুষটা আমাকে ছাড়া অন্য কিছু বুঝতো না, সেই চেনা মানুষ অচেনা হয়ে গেল।
তুই নতুন করে সব শুরু কর, দেখবি তোর থেকে ভালো কেউ নেই। হয়তো কোনো একদিন। ইভার মা এক গ্লাস দুধ এনে বলল। এটা খেয়ে এখন ঘুমা। মা, দুধ খেতে ভালো লাগে না। তোর কোনো কথা শুনতে চাই না, এটা খেয়ে নে। উফ মা। তিহান, তুইও গিয়ে একটু ঘুমা। না মামি, আমি ঘুমাবো না, বিকেলে যেতে হবে তো। কয়টা দিন থেকে যা বাবা, কত বছর পরে দেশে এলি, আবার কবে তোর দেখা পাবো? মামি, তুমি এত ইমোশনালি হয়ে কথা বলো যে কথা না রেখে উপায় নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন বলবো। ইভা গ্লাসটা মায়ের দিকে ধরে বলল, খেয়েছি, এবার শান্তি। তুই সুখী হলে আমি শান্তি পাবো, তার আগে না। ইভার বাবার সাথে ইভার শ্বশুর শাশুড়ি ইভার রুমে আসে। ওনাদের দেখে ইভা অবাক হয়ে যায়। ওনারা এখানে কেন এসেছে? আমার ছেলে যে অন্যায় করছে তা ক্ষমার অযোগ্য। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তাতে তো আমি কিছু করতে পারলাম না, তবে আমি তোমাকে দোয়া করি তুমি যেন সুখী হও। আর মাঝে মাঝে আমাদের সাথে কথা বলো আর নাতনিদের দেখতে দিও, এটা তোমার কাছে আমার অনুরোধ। রোহানের বাবা ইভাকে এই কথাগুলো বলে কান্না করে দিল। তিনি অনেক অনুতপ্ত বোধ করছে। তার কান্না দেখে ইভাও কান্না করে দিল। রোহানের মা বলল, এই সময়ে একটু কাঁদবে না, যে তোমাকে টকিয়ে ভালো আছে তার জন্য একটু চোখের পানি ফেলবে না। তোমার কষ্ট হলে তো আমার নাতি নাতনিদেরও কষ্ট হবে। বুড়া বয়সে ওরা তো আমাদের শক্তি হবে। একটা মাত্র ছেলে থাকতেও এখন নেই। ইভার মা বলল, আপনাদের সাথে রোহান যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবেন। শত হলেও তো ও আপনাদের ছেলে। আমার মেয়ের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে তা ফিরিয়ে আনা যাবে না। সন্তানেরা ভুল করলেও তাদের অস্বীকার করা যায় না। আপা, আমরা অনেক ভাগ্য করে আপনাদের মতো পরিবার পেয়েছি, বৌমা পেয়েছি, কিন্তু আমার ছেলে বুঝলো না। আপনারা এত কিছুর পরও আমাদের সাথে ভালো ব্যবহার করছেন, তাতে আমরা কৃতজ্ঞ। না মা, আপনারা নিজেদের দোষী ভাববেন না। যা হয়েছে সব আল্লাহর ইচ্ছেতে হয়েছে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমার সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারি। হ্যাঁ মা, তোমাদের জন্য সবসময় দোয়া করি। রাফিসা ইভার সাথে ঘুমাচ্ছিল। সবার কথার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে গেল। দাদা দাদিকে দেখে খুব খুশি হয়েছে। কিছুক্ষণ আমাদের সাথে সময় কাটিয়ে বিকেলে ওনারা চলে গেল। সারাদিন সবার সাথে থেকে ভালো লেগেছে। সন্ধ্যায় সবাই চা খেয়ে টিভি দেখতে বসেছে। ইভার টিভি দেখতে একদম ভালো লাগছে না, তাই নিজের রুমে শুয়ে সেই রোহানের স্মৃতিতে চলে গেল। 5 বছরের স্মৃতিতে কম কিছু নেই, এগুলো ভুলে থাকা সম্ভব নয়। রোহান অফিসে থাকাকালীন সময়ে মাঝে মাঝে ভয়েস মেসেজ দিত। লক্ষ্মী শোনো পাখিটা, এখন খেয়ে নাও। আমি খেয়েছে। আজকে শাড়ি পরে রেডি থেকো, ঘুরতে নিয়ে যাব। খুব মিস করছে আমার মিষ্টি বউটাকে। ভয়েস মেসেজগুলো শুনে ইভার চোখের পানি আটকে রাখতে পারল না। তিহান ভাইয়া ইভার রুমে এসে বলল, দেখ যে হারে আমাদের দেশে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে সবাই দুর্ভোগে পড়েছে। তুই আর চোখের পানি দিয়ে ঘরে বন্যা তৈরি করিস না। আমার ভালো লাগছে না, তুমি এখন মজা করো না তো। তোকে যে ভালো থাকতে হবে, নয়তো আমি ভালো থাকতে পারবো? আমাকে নিয়ে এত ভেবো না, যাও সবার সাথে গিয়ে গল্প করো। আমি তোর সাথে গল্প করব। আচ্ছা শুনি তো, কি এমন গল্প করবে? ছোটবেলায় আমি একবার গাছ থেকে পড়ে হাত ভেঙে গিয়েছিল। আম্মু সারাক্ষণ খেয়াল রাখতো আমার কখন কি দরকার পড়ে। স্কুলে গেলেও আম্মু স্কুলে গিয়ে বসে থাকতো। আমি ব্যথা পেয়ে কান্না করলে আমার কষ্ট দেখে আম্মু কাঁদতো। সন্তানেরা ভালো না থাকলে বাবা মাও ভালো থাকে না। দেখ, রাফিসা অসুস্থ হলে তোর কত কষ্ট হয়, ঠিক তেমন মামা মামিরও তোর জন্য কষ্ট হয়। তোর জীবন তো এখনো পড়ে আছে। আল্লাহ তোকে কম কিছু দেয়নি তো, তোর পরিবার তোর সাথে আছে। একটা মিষ্টি মেয়ে আছে, আবার একজন তোর কোল আলো করে আসবে। ছোট্ট হাত দিয়ে তোকে আদর করব। দুটো বাচ্চা সারাক্ষণ তোকে মা মা বলে ডাকবে।
এর থেকে তোর আর কি চাই? আশা করি তুই ভালো থাকবি। তিহানের কথা শুনে ইভার চোখে পানি চলে এলো। ইভা বলল, হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক বলেছ। আমি ভালো থাকবো আর কারোর জন্য কষ্ট পাবো না। ইভার বড় ভাবি আর ছোট ভাবি রুমে এসে বলল, আমার একটা মাত্র ননদকে মন মরা দেখতে ইচ্ছে করছে না, তাই চলে এলাম লুডো খেলতে। সাথে আমের আচার নিয়ে এসেছি ইভার জন্য। তোমরা দেখে আমার কথা ভুলে গেছো। এত স্মার্ট দেবরের কথা কি ভুলে থাকা যায়? তোমার জন্য চানাচুর নিয়ে এসেছি। না, আমার আমের আচারের ভাগ চাই। ছোটবেলার অভ্যাস তোমার গেল না, আমার জিনিসে খালি ভাগ বসাও। ঝগড়া তোলা থাক, এখন লুডো খেলা শুরু করি। চারজন মিলে লুডো খেলে কখন যে সময় পার করলো সেটা বুঝতে পারে না ইভা। রাতে খাওয়া শেষ করে ঘুমাতে গেল। ডাভিসা ইভাকে জড়িয়ে ধরে ঘুমালো। আজকে ইভার মাও ইভার সাথে ঘুমাবে। ইভার মাথায় হাত বলিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেল নিজেও বুঝতে পারে না। সকালে ইভার ফুপি এলো, মানে তিহানের মা। সবার থেকে ইভাকে একটু বেশি ভালোবাসে তো, তাই নিয়ে তিহান ভাইয়ার সাথে কত ঝগড়া হতো। ইভা তিহানকে ডাকতে গেল, গিয়ে দেখে সে ঘুমাচ্ছে। তাই না ডেকে চলে আসবে, তখন চোখ গেল একটা ডায়েরির উপর। ইভা ভাবল বাবার ডায়েরি খুলে এখানে রেখে গিয়েছে, তাই ডায়েরিটা ইভা হাতে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা ইভার ডায়েরি। লেখাটা দেখে চমকে উঠল ইভা, কারণ এটা বাবার ডায়েরি না, এটা তিহান ভাইয়ার ডায়েরি হবে। কিন্তু কেন আমার নামে এসব লেখা? কৌতূহল হলো, তাই ইভা ডায়েরি নিয়ে নিজের রুমে আসলো। তখন শুনতে পেল ইভা ফুপি বাবাকে বলছে, ইভাকে আমার ছেলের বউ করতে চাই, ভাইয়া আপনি আমার আবদারটা রাখেন। কথা শুনে ইভার খুব রাগ হলো। কেন সব সময় ইভার সাথে এমন হচ্ছে? ইভার কারো ভালোবাসায় জড়াতে চায় না। রুমে এসে দরজা লক করে ডায়েরি নিয়ে বসে পড়তে লাগলো। তিহান ইভার ফুফাতো ভাই হয়। তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তুই কি আমার ভালোবাসা বুঝিস না? তোর মুখে ভাইয়া ডাকটা একদম সহ্য হয় না। তোকে খুব বেশি ভালোবাসি। তুই হাসলে মনে হয় আমি খুব সুখী। আজকে অনেক সাহস নিয়ে তোকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু শুনলাম তুই বিয়ে করতে রাজি হয়েছিস। চলে যাচ্ছি প্রিয় মানুষকে ছেড়ে। এত বছর পরে তোকে দেখতে পেয়ে যতটা ভালো লেগেছে, ঠিক তত বেশি কষ্ট পেয়েছি তোকে কষ্ট পেতে দেখে। খুব ইচ্ছে করছে তোকে বউ করে পৃথিবীর সুখ এনে দেই, কিন্তু আমি যে নিরুপায়। তিহানের ডায়েরিতে হাজারটা কথা লেখা আছে শুধুমাত্র ইভাকে নিয়ে। তিহান সব সময় ডায়েরিটার সাথে নিয়ে ঘোরে, আর ঘুম থেকে উঠে ডায়েরির ভেতর ইভার একটা পিক আছে সেটা দেখে। আজকে ঘুম থেকে উঠে ডায়েরিটা দেখতে না পেয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ইভা রুমের দরজায় নক করলো। এই ইভা, দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল তো। ইভা দরজা খুলে বলল, কি হয়েছে কি? সামনে থেকে সর। কেন? আমার দরকারি জিনিস খুঁজছি। সেটা কি? খপ করে ডায়েরিটা তিহান হাতে নিয়ে বলল, তুই আমার ডায়েরিতে কেন হাত দিয়েছিস? অন্যের পার্সোনাল কোনো কিছু দেখতে নেই, তা জানিস না? ভাইয়া, তুমি কেন এমন করছো? তুমি কেন বোঝো না? আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার জীবন নিয়ে তোকে ভাবতে হবে না। আগে কোনো দিন ভাবিসনি, এখন ভেবে করবি কি? যত সব। তিহান রাগে গজগজ করতে করতে চলে গেল। ইভা খাটের উপর ধপাস করে বসে পড়ল। ইভা ভাবছে, এসব কি হচ্ছে? এত বছর পর কেন তিহানের ভালোবাসার কথা জানলাম? শুধুমাত্র আমার জন্য তিহান ভাইয়া সবাই ছেড়ে দূরে থাকে, আবার এখনো আমার জন্য কষ্ট পাচ্ছে। ইভা তার চোখের সামনে থাকলে বেশি কষ্ট পাবে না। ইভা দ্বিতীয়বারের মতো কারো ভালোবাসায় জড়াবে না। ইভা চলে গেল, সবাই ভালো থাকবে। তিহানের মা ইভার মাথায় হাত রাখতে ইভা ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, কিছু কি বলবে? তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শোন। যে স্বামী তোকে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছে তাকে কোনো আঁকড়ে ধরে বেঁচে থাকবি। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যাবে না। সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত অপেক্ষা করে ডিভোর্স দিতে পারবে, কিন্তু সে তোকে এতটুকু সময় দেয়নি, সন্তানকে অস্বীকার করেছে। তোর এখনো অনেক দূর পথ চলা বাকি। সিঙ্গেল মাদার হয়ে বেঁচে থাকা অনেক কঠিন।
সমাজ তোকে ভালোভাবে থাকতে দিবে না। প্রতিদিন তোকে লড়াই করতে, তাতে তোর সন্তানের ওপর খারাপ প্রভাব পড়বে। তাই আমি তোকে আমার ছেলের বউ করতে চাই। না ফুপি, এটা হয় না। কেন হয় না? তোর কি মনে হয় তিহান তোকে ভালোবাসবে না? তিহান ভাই আমাকে এখন ভালোবাসলে সেটা হবে আমাকে দয়া করে ভালোবাসা, আর আমার সন্তানদের কখনো বাবার ভালোবাসা দিতে পারবে না। সমাজও অনেক কথা বলবে। আরে না রে মা, তিহান তোকে সত্যিই খুব ভালোবাসে। তোর সন্তানদেরও কখনো বাবার অভাব বুঝতে দিবে না। তুই রাজি হয়ে যা মা। না না না, এটা হয় না। ইভার মা এসে বলল, আমার তো তোর ভালো চাই, তুই সুখী হবি। না মা, এসব হয় না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? তোর মাকে এসব বলিস না, কষ্ট পাবে। তোদের কোনো দোষ নেই, আমি নিজে চেয়েছি তোকে বউ করতে। তোমাদের কারো আমার কথা ভাবতে হবে না, এখন আমাকে একা থাকতে দাও। ফুপি আর মা চলে গেল। রাফিসার খেলার সাথী পেয়ে ইভাকে জ্বালায় না, আগের মতো আবদার করে না, আম্মু এটা এনে দাও, এটা করো। এখন সে বুঝে গেছে তার মা কিছু করতে পারবে না, কিন্তু ইভার সামনের দিনগুলো সন্তানদের নিয়ে থাকতে হলে কিছু করতেই হবে। এমন অবস্থায় কিচ্ছু করা যাবে না বলে ইভাকে তিহানদের ঘাড়ে চাপিয়ে আপদ বিদেয় করতে চাইছে। তারা কেন বোঝে না ইভা কারো মায়ায় জড়িয়ে থাকতে চায় না? ভাবতে ভাবতে প্রচণ্ড মাথা ব্যথা করছে ইভার, তাই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ইভার বড় ভাইয়া এসে বলল, বিকেলে রেডি হয়ে থাকিস, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা। সকালের ওই ঘটনার পর থেকে তিহানের সাথে দেখা হয়নি ইভার। বিকেলে রেডি হয়ে ডক্টরের কাছে যাবে, তখন তিহানের সাথে দেখা। ইভার সাথে কথা না বলে চলে যেতে লাগলো। তখন বড় ভাইয়া বলল, তিনাস, তুই কোথাও কি যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, সামনে রাস্তার কাছে একটু ঘোর। তাহলে তুই ইভাকে নিয়ে ডক্টরের কাছে যা। আচ্ছা। অনিচ্ছা সত্ত্বেও তিহানের সাথে ডাক্তারের কাছে গেল ইভা। যাওয়ার পথে কোনো কথা বলেনি। ডক্টর দেখিয়ে আসার পথে ফুচকা দেখে ইভার খেতে ইচ্ছে করলো, কিন্তু ইভার সাহস করে কিছু বলার। তিহান রিক্সা থামাতে বলে, গিয়ে অনেক ফুচকা কিনে আনলো। বাসায় এসে সবাই একসাথে ফুচকা খেতে লাগলো। তখন আবার সেই এক প্রসঙ্গ শুরু হলো তিহানের সাথে বিয়ে নিয়ে। এবার রুমে এসে নিচের আর রাফিসার টুকিটাকি জিনিস গুছিয়ে রাখলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেল। ইভার চোখে ঘুম নেই, সবাই ঘুমাবে সেই অপেক্ষা করতেছে ইভা। ইভা ভাবছে এই বাড়িতে থাকলে কেউ শান্তিতে থাকতে দিবে না, তাই রাফিসাকে নিয়ে চলে যাবে। ইভা ভাবছে সবাই ঘুমিয়ে গেছে, এখনই পালানোর সময়। রাফিসা ঘুমাচ্ছে, তাই ওকে কোলে নিয়ে আর এক হাতে ব্যাগ নিয়ে সন্তানদের ভালোর জন্য এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। ইভা রুমের দরজা আস্তে করে খুলে বেরিয়ে মেইন দরজার কাছে গিয়ে দরজাটা খুলল। তখন ইভার বাবা বলল, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তুমি এখনো ঘুমাওনি কেন? আমরা কি তোর কেউ হয় না? এতটা বড় হয়ে গেছি যে তোর সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? আমরা কি তোর কোনো ক্ষতি চাচ্ছি নাকি? না বাবা, এভাবে বলো না। আমার জন্য তোমাদের কোনো অসুবিধায় ফেলতে চাই না। খুব বেশি বড় হয়ে গেছিস, যা ইচ্ছা হবে তাই করবি নাকি? রুমে গিয়ে ঘুমা যা। বলে বাবা রাফিসাকে ইভার কোল থেকে নিতে গেল। বাবার খুব রাগ হয়ে গেছে, তাই কিছু না বলে রুমে চলে যেতে লাগলো। হ্যাপি বার্থডে টু ইউ ইভা। কয়েকটা বেলুন ফাটানোর শব্দ। ইভা পেছনে ফিরে দেখে বাবা, মা, ভাইয়া, ভাবি, ফুপি, তিহান দাঁড়িয়ে আছে, সাথে একটা কেক। চোখ ঝলমল করছে। যারা ইভাকে এত ভালোবাসে তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে শুধুমাত্র কারো স্মৃতি আগলে রাখার জন্য, যে ইভার সাথে বেইমানি করেছে। না, ইভা ভুল করেছে, তাদেরকে আর কষ্ট দিবে না। মা ইভার কাছে এসে বলল, তুই তোর সন্তানদের কথা ভেবে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তুই কি আমার সন্তান না যে তোর কথা আমরা ভাববো না? আমরা তো তোর ভালো চাই। মা, আমার ভুল হয়ে গেছে। তোর এই ভুলের শাস্তি অনেক কঠিন হবে। এ না, হ্যাঁ, তোর শাস্তি হচ্ছে কেক কেটে সবাইকে খাইয়ে দে।
সবাই হা হা করে হেসে উঠল। খারাপ সময় পরিবার পাশে থাকলে হাজারটা খারাপ সময় অতিক্রম করা যায়। কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তিহান ইভার দিকে তাকায়নি। আজকে তিহানের জন্য তোকে ধরতে পেরেছি। তিহান তোকে দেখেছে তুই জিনিসপত্র গোছাচ্ছিস। তুই চলে গিয়ে আমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলি, তাই আমরা আগে তোকে সারপ্রাইজ দিলাম। ইভা তিহানের কাছে গিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমার জন্য আবার পরিবারকে ফিরে পেলাম। আমার একটা ভুলে অনেক ক্ষতি হয়ে যেত। তোর সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে সেটা কি আমি চাইতে পারি না? আমরা সবাই তোর ভালো চাই। আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, সবার এখন ঘুমানোর দরকার, বিশেষ করে তোর। যা গিয়ে ঘুমা। যে যার মতো করে ঘুমোতে গেল। ইভাও ঘুমোতে এসেছে, কিন্তু ঘুম আসছে না। ইভা এপাশ ওপাশ করতে লাগলো, ঘুমানোর অনেক চেষ্টা করছে। ইভা তাও ঘুম আসছে না। ঘড়ি দেখলো 2:30 বাজে। একটু ঘুমিয়ে ভোরে ছাদে গেল ইভা। ছাদের অনেক গোলাপ ফুলের গাছ আছে, ইভার খুব ভালো লাগার জিনিস। গাছে পানি দিয়ে হাঁটতে শুরু করলো ইভা। তিহানের আগমন ঘটে ছাদে। ইভাকে দেখে বলল, তোর এই সময় ছাদে আসা একদম উচিত হয়নি, আর কখনো একা আসবি না। জানি উচিত হয়নি, তাও প্রকৃতির সাথে একা থাকতে ইচ্ছে হলো। বেবিটা আসুক, তারপর তোর যত খুশি একা থাকিস। আমাকে এত ভালোবাসো, তাহলে সেদিন অন্যের বউ হতে দিয়েছিলে কেন? তোকে বলার সাহস পাইনি। সাহস করে বলে দিতে, যা হবার হতো। বুঝতে পারিনি তুই এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যাবি। এখন নিজের জীবনটা গুছিয়ে নাও। তোকে ছাড়া সম্ভব না, অনেক চেষ্টা করেছি, তাও পারিনি। তুই চাইলে তোকে আমার বউ করব। এটা হয় না। কেন হয় না? আমাকে একটাবার সুযোগ দে, আমি সুখী রাখতে পারবো। আমার 2টো সন্তান আছে, তাদেরকে ছেড়ে কখনো থাকতে পারবো না। আর তুমি অন্যের সন্তানের দায়িত্ব কেনই বা নিবে? তোর সন্তানেরা কখনো বাবার অভাব বুঝবে না। আমি ভালো বাবা হয়ে দেখাবো। না ভাইয়া, চাইলেই সব হয় না। তিহান ইভার হাত ধরে বলল, শুধু একটাবার আমাকে বিশ্বাস করে দেখ, তোর বিশ্বাসের মর্যাদা রাখবো। ইভা হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি প্রতিষ্ঠিত হতে চাই, কারোর উপর ডিপেন্ড করে বাঁচতে চাই না। কারণ আমার মনে হবে সে আমাকে দয়া করছে। আচ্ছা, সব কিছুতে তোকে আমি হেল্প করব, আমাকে সাথে রেখে দেখিস। তারপর তোর যদি মনে হয় আমি তোর বিশ্বাসের জায়গা করতে পারিনি, তখন আমি সারা জীবনের জন্য তোর জীবন থেকে সরে যাব। ঠিক আছে, তাই হবে। এখন তুমি সবাইকে বলবে যে তুমি বিয়ে করবে না। আচ্ছা। ইভা নিচে এসে সবার জন্য চা বানালো। ইভার মা একটু রাগারাগি করেছে কেন রান্নাঘরে গিয়েছে তাই। আজকে ইভার পছন্দের সব কিছু রান্না করেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইভা কিছুক্ষণ শুয়ে থেকে রেডি হয়ে বের হলো। কাছে একটা পার্কে ঘুরতে যাবে। তিহান, রাফিসার, তিয়াস বাসা থেকে বের হতে পাশের বাসার একজন আরেকজনের ইভাকে দেখে বলল, ডিভোর্স হয়েছে তাও কোনো লজ্জা নেই? প্রেগনেন্ট অবস্থায় বাসা থেকে বের হয়েছো? ওদের কথা শুনে তিহান বলল, আপনার মেয়ের সাথে যদি কিছু হয় তাকেও কি এসব কথা বলবেন? ও কি আপনার টাকায় খায় না পড়ে যে আপনার অসুবিধা হচ্ছে? তিহানের কথা শুনে ইভার কাছে খুব ভালো লাগলো, তাই ইভাও গিয়ে প্রতিবাদ করলো। প্রেগনেন্ট অবস্থায় বাসা থেকে বের হওয়া যাবে না কেন? কোথাও কি লেখা আছে? আর আমার দোষ আছে কিনা তা আপনি জানলেন কিভাবে? কোনো নিউজ পেপারে আমার নামে লেখালেখি হয়? এসব বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করুন। ওনাদের সাথে আর কোনো কথা না বলে পার্কে গেল। ওনাদের কথা শুনে ইভার খারাপ লাগলো। ঘুরতে এসে ইভার খুব ভালো লাগলো। ফুচকা ও আইসক্রিম খেয়ে সন্ধ্যার আগে বাসায় ফিরে গেল। পরের দিন তিহান তাদের বাসায় চলে গেল। মাঝে মাঝে ইভাকে দেখতে আসতো আর প্রতিদিন খোঁজ নিত। এভাবে কেটে যায় কয়েক মাস। হঠাৎ রাত 10টার সময় প্রচণ্ড প্রসব যন্ত্রণায় ছটপট করছে ইভা। মাকে ডাক দেওয়ার শক্তিটুকু পাচ্ছে না ইভা। রাফিসা ফোনে গেম খেলছে। ইভা ওকে কোনো মতে বলল, তোমার নানুকে ডেকে নিয়ে আসো। ওকে আম্মু।
রাফিসা মাকে ডাক দেওয়ার আগে মা গরম দুধ নিয়ে আসে। ইভাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাত থেকে দুধের গ্লাস টেবিলের ওপর রেখে ভাইয়া ভাবিদের ডেকে ইভাকে হসপিটালে নিয়ে গেল। ইভা জ্ঞান ফিরে দেখে সবাই বাচ্চাটাকে আদর করছে। কে কোলে নিবে সেটা নিয়ে তর্ক। এ বলছে এখন কোলে নিব, আবার ও বলছে আমি কোলে নিব, তাই সবাই খুব খুশি। তিহান ইভার পাশে এসে বসে। ইভার জ্ঞান ফিরেছে দেখে তিহান বলল, ইভার জ্ঞান ফিরেছে, বেবিটা ওর কাছে দাও। ইভার মা এসে কাছে বেবি দিল। ছেলেটার মুখ দেখে সব কষ্ট এক নিমেষে ভুলে গেল ইভার। অনেক রাত হয়েছে, তাই সবাই কিছুক্ষণ থেকে পাশে চলে গেল। রাতে তিহান একা থেকেছে। খুব সকালে ঘুম ভেঙে গেছে ইভার। চোখ গেল তিহানের দিকে। ও চেয়ারের সাথে হেলান দিয়ে ঘুমোচ্ছে। মানুষটা সত্যি ইভার জন্য অনেক করেছে। পরিবারের সাপোর্টের সাথে ও ইভার শক্তি ছিল। ছায়ার মতো তিহান ইভার সাথে ছিল। অনেকবার মনে করেছে ও ইভাকে দয়া করছে, কিন্তু না, ইভার ভুল ভেঙেছে। তিহান যা করছে সব মন থেকে ইভাকে ভালোবেসে করছে। ইভা এক ধ্যানে তিহানের দিকে তাকিয়ে আছে। ওর ঘুম ভেঙে গেছে। ইভাকে বলল, তোর কি অসুস্থ লাগছে? না, আমি ঠিক আছি। বাবুটাও ঘুম থেকে উঠে গেছে। তিহান কোলে নিয়ে হাঁটছে আর কত কথা বলছে। মনে হচ্ছে বাবা ছেলে কথা বলছে। দেখ ইভা, তোর ছেলের হাসি কি মিষ্টি। আমার সোনা বাবা। ভাইয়া, তুমি তো ওর মতো বাচ্চা হয়ে গেছো। একদম ভাইয়া বলবি না। ছেলের বাবা হয়ে গেলাম আর এখনো ভাই ভাই করে। কি বলছো এসব? ভেবে বলো। আমি কি বলছি, ওর বাবা আমি হব। এবার তোর আর কোনো কথা শুনবো না। এটা হয় না। হয় কি না তা আমি বুঝে নিব। একটা কথা ছিল, বলবো? তোর 1000টা কথা শুনতে রাজি আছি, তুই বল। একটা স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম। ওনারা ইন্টারভিউ দিতে ডেকেছে। খুব ভালো কথা। তুই জব করলে আমার কোনো আপত্তি নেই। তোকে আমি নিজে ইন্টারভিউ দিতে নিয়ে যাব। তুমি খুব ভালো ভাইয়া। আবার ভাইয়া বললে মাইট দিব। রাফিসা এসে ভাইকে কোলে নিয়ে কত আদর করছে। তিন্নি তিয়াসও কম না। ওরাও ছোট ভাইকে নিয়ে খুব আদর করছে। একটা বাচ্চা আসায় সবার মুখে হাসি, কিন্তু যে বাচ্চার বাবা ছিল সে খুশি হতে পারেনি। আজও তার কথা ভাবলে চোখে পানি আসে ইভার। ইভার মা ইভার পাশে বসে বলল, মারে, এই খুশির দিনে চোখে পানি আনতে নেই। ওরা তো তোর সব এখন, আর কষ্ট পাওয়ার সময় না। হ্যাঁ মা, আমি আর কষ্ট পাবো না। আমার সোনা মেয়ে। 4 দিন হসপিটালে সারাক্ষণ তিহান সাথে ছিল। অনেক করে বলেছে বাসায় যেতে, কিন্তু না, তার এক কথা, ইভাকে বাসায় পৌঁছে দিয়ে তার ছুটি হবে, তার আগে না। মা বাবা ভাইয়া বাবুকে নিয়ে আগে গাড়িতে গিয়ে বসেছে। ইভার তিহান হসপিটাল থেকে বের হতে চোখ গেল রোহানের দিকে। সাথে নিশিতাও ছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওদের এড়িয়ে যেতে লাগলো। তখন নিশিতার ইভার কাছে এসে বলল, কেমন আছো ইভা? ভালো, আপনি? ভালো। সামান্য একটা কাজের মেয়ে হয়ে এত নামি দামি হসপিটালে কি করছো? সেটা আপনার না জানলেও চলবে। রোহান এসে বলল, যার তার সাথে পাবলিক প্লেসে কথা বলাটা আমার একদম পছন্দ না। এখানে থেকে চলো। না, দাঁড়াও শুনি। ওর দিনকাল কেমন যাচ্ছে? আর আমাদের বাসায় কাজের লোকের দরকার আছে, ওকে রাখলে ভালো হয়। তিহান এবার রেগে বলল, আপনি কাকে কাজের লোক বলছেন? হ্যাঁ, জানেন আপনার স্বামীর আসল কুকীর্তি কি? এই মেয়েটা আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী। মানে কি? মানে খুব সহজ। আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী যাকে কাজের লোক বলছেন, সে ছিল তাকে ঠকিয়ে আপনাকে বিয়ে করেছে এবং আপনাকেও ঠকিয়েছে মিথ্যা কথা বলে। ইভা 4 মাসে প্রেগনেন্ট ছিল, তখন ডিভোর্স দিয়েছে। ভাবতে পারছেন কতটা নিচু মনের মানুষ? আপনার টাকার লোভে পরে বিয়ে করেছে। এখন আপনার থেকে বেশি টাকাওয়ালা মেয়েকে পেলে আবার যেন বিয়ে না করে সেদিকে নজর রাখবেন। তিহান, চুপ করো, চলো এখন। কাজটা ঠিক করিস নে। কাজটা
ঠিক করেছি কি না তা আপনার থেকে জানার কোনো ইচ্ছে নেই। তোমার মতো খারাপ লোকের বেবি আমি রাখবো না, আজই অপারেশন করব। নিশিতা রেগে চলে যাচ্ছে, পিছনে রোহানও যাচ্ছে। তোমার এতটা রাগ হওয়ার দরকার ছিল না। ওদের মতো করে তো ওরা ভালো ছিল। ও তোকে কষ্ট দিবে, আর আমি চোখের সামনে এসব সহ্য করতে পারবো না। ওর শাস্তি একদিন ঠিক হবে। আমিও চাই ওর কঠিন শাস্তি হোক। শাস্তির আগুন তো তুমি শুরু করে দিলে। এটা ওর প্রাপ্য ছিল। বাসায় সারাক্ষণ বাচ্চাদের হই হুল্লোড় লেগে আছে। তিহান বাসায় এসে কিছু সময় ঘুমিয়ে আবার লেগে পড়েছে বাচ্চাদের সাথে খেলতে। ফুপি এসে বলল, জানিস ইভা, গত 6 বছরে তিহানকে এরকম খুশি দেখিনি। তোর বাচ্চাদের নিয়ে আমার ঘর খুশিতে ভরে দে মা। ফুপি তুমি আবার শুরু করলে? মরার আগে তোদের সুখী দেখতে চাই, আমার একটাই কথা। আচ্ছা তোমার কথা শুনবো, এখন আমার মাথায় হাত বুলিয়ে দাও তো, আমি ঘুমাবো। দিচ্ছি। 3 দিন পরে রোহানের মা বাবা দেখতে এসেছে। তারাও খুব খুশি হয়েছে। রোহানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। রাতে বাবা আর ফুপি ইফার রুমে এসে বলল, 10 দিন পরে তোর আর তিহানের বিয়ে হবে, আমার কথার নড়চড় হবে না। না বাবা, আমার একটু সময় চাই। তোকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দিতে পারবো না। তিহান এসে বলল, ওকে বিয়ের জন্য জোর করতে হবে না। আমি আমেরিকা চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ইভাকে আমার সবাই অনেক বুঝিয়েছি, অনেক সময় দিয়েছি। এখন আমার পক্ষে কিছু করা সম্ভব না, তাই বিদেশে চলে যাব। না বাবা, তুই বিদেশে যাস না, আমরা সবাই আছি তো। এবার ঠিক বিয়েতে রাজি হয়ে যাবে। না মামা, জোর করে কারো মন পেতে চাই না। যে এতদিনে আমাকে বুঝলো না, সে আর কখনো বুঝতে পারবে না। মা, সকলে আমরা বাসায় চলে যাব, রেডি থেকো। তিহান রুম থেকে বেরিয়ে গেল। এবার ফুপি বলল, তোকে আর আমি জোর করব না। জোর করে কোনো সম্পর্কে সুখী হওয়া যায় না, তাই তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করতে হবে না। ইভার বাবাও রুম থেকে বেরিয়ে গেল। ফুপিও চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। সকালে তিহান ফুপি রেডি হয়েছে বাসায় যাওয়ার জন্য। রাফিসার সাথে তিহানের খুব ভাব। রাফিসা তিহানকে বলল, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমাকে কে ঘুরতে নিয়ে যাবে বলো? তোমাকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হবে, কিন্তু আমার অনেক কাজ আছে, তাই যেতে হবে। তিহান রাফিসাকে আদর করে ফুলি ডাকে। তোমার সাথে আমিও কাজ করব, আমাকে নিয়ে যাও। না ফুলি, আমি কিছুদিন পরে আবার আসব। আবার আসলে আমাকে নিয়ে যাবে তো? তিহানের চোখ ছলছল করছে। সবার সামনে নিজেকে কন্ট্রোল করছে সেটা বুঝতে পারছে ইভা। ইভা দরজার এক কোণে দাঁড়িয়ে, আর কোলে ছোট্ট ঈশান আছে। ছোট্ট ভাবি ইভাকে আস্তে করে বলল, বোন আমার, তুমি তিহানকে যেতে দিও না, এখনো সময় আছে, তিহানকে আটকাও। ভাবি, আমি কি দ্বিতীয়বার সুখী হতে পারবো? কোনো গ্যারান্টি আছে? খুব সুখী হবে। দেখেছো রাফিসার সাথে ভাইয়ের সম্পর্ক কত ভালো। মনে হয় বাবা চলে যাচ্ছে তাই মেয়ে কাছে। বড় ভাবি বলল, ইভা যাও, তিহানকে আটকাও। আচ্ছা, তোমাদের সবার কথা রাখলাম। তিহান শেষবারের মতন ঈশানকে কোলে নেওয়ার জন্য ইভার কাছে এসে বলল, ঈশানকে একটু কোলে নিব। নাও। ঈশান কোলে নিয়ে খুব আদর করলো। তখন ইভা সাহস করে বলল, সারা জীবন বাচ্চাদের বাবার আদরে বড় করবে? তিহান ইভার কথা শুনে এক গাল হাসি দিয়ে বলল, সত্যি তুই চাস আমি ওদের বাবা হই? চাই। তুমি তোমার ফুপি আর পুচকের বাবা হও। তিহান ফুপির কাছে গিয়ে বলল, মা, ইভা বিয়েতে রাজি হয়েছে। সত্যি ইভা, তুই রাজি হয়েছিস? হবে। রুমে চলে এলাম। দ্বিতীয় বিয়ে, তাও 2 বাচ্চা নিয়ে সহ। লজ্জা তো করবেই।
বাবা বাজার থেকে এসেছে শুনে ইভা বিয়ে করতে রাজি হয়েছে, তাতে খুব খুশি হয়েছে। ভাই ভাবি মা তারাও খুব খুশি। এখন সবার খুশিতে ইভাও খুশি হয়ে গেছে। নিজের জন্য আলাদা কোনো ভালো লাগা নেই, জীবনের সব ভালো লাগার রং মুছে গেছে। অনেকদিন হলো শাড়ি পরে না, তাই আলমারি থেকে লাল কালো কম্বিনেশন কালারের শাড়ি বের করে পরল ইভা। হাতে কয়টা চুড়ি, কানে ঝুমকো আর চুলগুলো খোপা করা। এমন সময় বড় ভাবি এসে বলল, ওয়াও, এতগুলো কিউট লাগছে, দেখে দেখি কার নজর যেন না লাগে। আরে ভাবি, কি করছো? এই বুড়ো বয়সে আমার দিকে কেউ তাকাবে না, আবার তো নজর। ইস, আমার ছোট বোনটাকে দেখতে কত সুন্দর লাগছে। তোমাদের মতো ভাবি যেন সবার ঘরে ঘরে হয়, তাহলে আমাদের মতো মেয়ের কোনো কষ্ট থাকবে না। তোমার মতো মেয়ে যেন সবার ঘরে হয়। চলো, তোমার সাথে রান্না করব। আচ্ছা চলো। ঈশানকে কোলে নিয়ে ইভা তিহানকে বলল, ওনাকে নিয়ে বসে থাকেন, আমার কাজ আছে। তিহান ইভার হাত টেনে ওর পাশে বসিয়ে বলল, তোকে শাড়ি পরলে কতটা সুন্দর লাগে জানিস? আর এতদিন কেমন ভুতুম পেঁচা হয়ে থাকতি। তুমি আমার নামে একটু বেশি প্রশংসা করো। আমার কি খেদে কাজ নেই যে তোর নামে প্রশংসা করব? যেটা সত্যি আমি সেটা বলেছি পাগলি। হয়েছে, আর বলতে হবে না, আমি রান্না করতে যাব। একটু সময় আমার কাছে থাক। না, এখন সময় নেই। একটু কি ভালোবাসা যায় না? বিয়ের পর সব ভালোবাসা পাবে, এখন গেলাম। হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো, তাই খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর গরুর গোস্ত রান্না করলো দুই ভাবি আর ইভা। তিহানের বিয়ে ঠিক হলো 5 দিন পরে। ঘরোয়াভাবে আয়োজন হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে লিস্ট করছে বিয়েতে যা যা কিনতে হবে। ওদিকে রোহান আর নিশিতার সাথে খুব ঝামেলা হচ্ছে। নিশিতা সব সত্যি জানার পর রোহানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোহান অনেক আকুতি মিনতি করছে ক্ষমা করে দেওয়ার জন্য, তাই নিশিতা বলেছে ক্ষমা করতে পারে, একটা শর্তে, সেটা হচ্ছে বেবি অ্যাবর্শন করবে, তাহলে রোহানের সাথে থাকবে। নিশিতার সাথে থাকলে রোহান সব সম্পত্তি, বড়লোক, বিলাসিতা উপভোগ করতে পারবে, তাই বেবি অ্যাবর্শন করতে রাজি হলো। নিশিতার এত তাড়াতাড়ি বেবি নেওয়ার ইচ্ছে ছিল না। এখন যখন সুযোগ পেয়েছে বেবি অ্যাবর্শন করার, তাই সুযোগটা কাজে লাগিয়ে ফেলল। ইভা বিয়ের সব কেনাকাটা করা কমপ্লিট। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন হলেও কেনাকাটায় কোনো কমতি নেই। বিয়ের 2 দিন আগে স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছে, সেটার ইন্টারভিউ দিতে যেতে হবে, তাই তিহান এসেছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। ইন্টারভিউ খুব ভালো হয়েছে, মনে হয় জবটা হবে। ফুপি বলেছে নাতি নাতিদের সে সামলাবে, জব করলে কোনো সমস্যা নেই। দিন শেষ ইভার তিহান ভালো থাকলেই তারা সবাই ভালো থাকবে। আজ ইভার দ্বিতীয় বিয়ে হলো। বাসর ঘরে 2টো বাচ্চা নিয়ে বসে আছে। বিয়ের পর সব ভালোবাসা পাবে, এখন গেলাম। হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো, তাই খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর গরুর গোস্ত রান্না করলো দুই ভাবি আর ইভা। তিহানের বিয়ে ঠিক হলো 5 দিন পরে। ঘরোয়াভাবে আয়োজন হবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসে লিস্ট করছে বিয়েতে যা যা কিনতে হবে। ওদিকে রোহান আর নিশিতার সাথে খুব ঝামেলা হচ্ছে। নিশিতা সব সত্যি জানার পর রোহানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোহান অনেক আকুতি মিনতি করছে ক্ষমা করে দেওয়ার জন্য, তাই নিশিতা বলেছে ক্ষমা করতে পারে, একটা শর্তে, সেটা হচ্ছে বেবি অ্যাবর্শন করবে, তাহলে রোহানের সাথে থাকবে। নিশিতার সাথে থাকলে রোহান সব সম্পত্তি, বড়লোক, বিলাসিতা উপভোগ করতে পারবে, তাই বেবি অ্যাবর্শন করতে রাজি হলো। নিশিতার এত তাড়াতাড়ি বেবি নেওয়ার ইচ্ছে ছিল না। এখন যখন সুযোগ পেয়েছে বেবি অ্যাবর্শন করার, তাই সুযোগটা কাজে লাগিয়ে ফেলল। ইভা বিয়ের সব কেনাকাটা করা কমপ্লিট। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন হলেও কেনাকাটায় কোনো কমতি নেই। বিয়ের 2 দিন আগে স্কুলে জবের জন্য অ্যাপ্লাই করেছে, সেটার ইন্টারভিউ দিতে যেতে হবে, তাই তিহান এসেছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। ইন্টারভিউ খুব ভালো হয়েছে, মনে হয় জবটা হবে। ফুপি বলেছে নাতি নাতিদের সে সামলাবে, জব করলে কোনো সমস্যা নেই। দিন শেষ ইভার তিহান ভালো থাকলেই তারা সবাই ভালো থাকবে। আজ ইভার দ্বিতীয় বিয়ে হলো।
বাসর ঘরে দুটো বাচ্চা নিয়ে বসে আছে। কোনোদিন এভাবে থাকতে হবে ভাবেনি। নতুন করে আবার বিশ্বাস করতে শুরু করবে। নতুন সংসারে লোকজনকে মানিয়ে নিয়ে কাজ করা। সবাই ইভার চেনা মানুষ হলেও ইভা তাদের বাড়ির বউ। ইভার অনেক দায়িত্ব আছে। সব কিছু সামলে জব করা কঠিন হবে, তাও ইভাকে পারতে হবে। পরনির্ভরশীল হয়ে জীবনে একবার ঠকেছে, তাই এবার পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না। ইভার সন্তানদের বোঝাতে হবে জীবনের সব কঠিন সময় তাদের মা হেরে যায়নি, সাফল্য হয়ে দেখিয়েছে। এই যে ম্যাডাম। ও হ্যাঁ, তুমি এসেছো? আমি খেয়াল করিনি। ভাবনার জগতে বাড়ি বানিয়ে রাখলে আমার বাড়িতে কে আছে না আছে তা দেখবে কিভাবে? তেরা বেকা কথা সব সময় থাকবেই। তা একটু আছে। ইভা তিহানকে সালাম করলো। তিহান ইভাকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো তোমার বিশ্বাসের অমর্যাদা করব না। তোমাকে সুখী রাখার জন্য যা করতে হবে সব করব, কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। তিহানের স্পর্শ অস্বস্তি লাগলো। কেন জানি তাকে মন থেকে মেনে নিতে পারল না ইভা, তাই ওকে ছাড়িয়ে পড়ল। শুধু আমার সন্তানদের বাবার ভালোবাসা দিলেই খুশি হব। আমার ভালোবাসার অভিযোগ করার সুযোগ করতে পারবে না, কথা দিচ্ছি। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে? চেষ্টা করব রাখতে। ফুলি, পুচকে আমার পরিচয় বড় হবে। কোনো খারাপ মানুষ ওদের বাবা ছিল সে পরিচয় ওরা থাকবে না। তিহানের কথা শুনে কেঁদে দিল ইভা। সে না চাইলে রোহানের সন্তান, রোহানের পরিচয় থাকতো সারা জীবন। ওরা খারাপ মানুষের পরিচয় নিয়ে থাকতো। তিহান সত্যি ইভার জন্য অনেক বড় পাওয়া। শুভ দিনে কাঁদতে নেই। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে মাফ করো। আমি তোমাকে কষ্ট দিতে কিছু বলিনি। না, তুমি যে ওদের বাবার পরিচয় দিবে তাতে আমি খুব খুশি হয়েছি। তুমি আমার স্ত্রী, তাই ওরাও তো আমার সন্তান। পুচকেটা ঠিক করে শুইয়ে দিবে তো? দেখো কেমন কাঁধ হয়ে ঘুমিয়ে আছে। বলেই তিহান ঈশানকে ঠিক করে শুইয়ে দিল। রাফিসা অনেক আগেই ঘুমিয়ে গেছে। ম্যাডাম, আবার কোথায় হারিয়ে গেলেন? কোথাও না। এখন ঘুমিয়ে পড়ো, খাট বড় আছে। আমি কি এখানে ঘুমাতে পারি? অবশ্যই পারো। আমি জানি তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারোনি, তাই তুমি যতদিন না চাইবে আমি জোর করে স্বামীর অধিকার খাটাবো না। ঘুমাও। তিহান আর ঈশার মাঝখানে রাফিসা ঈশান ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। এদিকে তিহানের চোখে ঘুম নেই। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও সে অনেক দূরে। কারো মনে ভালোবাসা তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু যত সময় লাগার লাগুক তিহান হাল ছেড়ে দিবে না। ইভাকে জীবন সঙ্গী করতে পেরেছে, এটাই তিহানের জন্য অনেক কিছু। রাফিসা ঘুম থেকে উঠে ইভাকে বলল, আম্মু, আমি ওয়াশরুমে যাব, আমাকে নিয়ে যাও। তিহান বলল। রাফিসাকে ওয়াশরুমে নিয়ে গেল। এর মধ্যে ঈশান ঘুম থেকে জেগে উঠছে। ওকে কোলে নিয়ে হাঁটতে আবার ঘুমিয়ে গেল। ঈশান রাফিসাকে মনে হয় ওরা তিহানের সন্তান, ওদের সাথে রক্তের সম্পর্ক আছে। কখন সে ঘুমিয়ে গেল বুঝতে পারেনি। আম্মুকে ডাকতে হবে না, আমি আছি তো। চলো তোমাকে নিয়ে যাই। আচ্ছা। সকালে ইভা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুপির রুমে গেল, কিন্তু সে রুমে নেই। তাই রান্নাঘরে গিয়ে দেখলো তরকারি কাটতে আছে। এখন থেকে তুমি কোনো কাজ করবে না, সব দায়িত্ব আমার। রান্নাঘর থেকে যাও। আরে আমি তোকে একটু সাহায্য করে দেই, এখন একা একা কাজ করা ঠিক না। ফুপি, তুমি শুধু আমাকে বলে দাও কোথায় কি কি আছে, তাহলেই হবে। তুই আমাকে ফুপি ডাকবি না, আম্মা ডাকবি। আস্তে আস্তে অভ্যাস করব। এখনই বল। আম্মা যান। এখন হয়েছে। ফুপি আর ইভা দুজনে মিলে সকালের নাস্তা রেডি করলো। তিহার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য আসে। তখন কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে পাশের বাসার কয়েকজন আন্টিরা এসেছে। সবাই কেমন আছেন? একজন উত্তর দিল, আমরা ভালো আছি। অন্যজন বলল, আমরা নতুন বউকে দেখতে এসেছি। হ্যাঁ, ভিতরে আসুন।
কই গো তিহানের মা, নতুন বউকে নিয়ে আসো। ফুপি ইভাকে নিয়ে তাদের সামনে গিয়ে বলল, এই যে আমার ছেলের বউ। বউ তো সুন্দরী আছে, তাও স্বামী ধরে রাখতে পারলো না। তোমার এমন সুন্দর ছেলের সাথে শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়েকে বউ করে আনলে। আমাকে বললে এর থেকে বেশি সুন্দরী মেয়ে খুঁজে দিতাম। হ্যাঁ তাই তো, আবার শুনছি বাচ্চাও আছে। দেখো, তোমার আমার প্রতিবেশী, তাই বলে আমার ছেলের বউ কে হবে এসব নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই না। তাদের কথা শুনে ইভার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওনারা তো সত্যিই বলেছে, ইভা সুন্দরী হয়েও স্বামীও ধরে রাখতে পারেনি। তিহান তো ইভাকে ডিস্টার্ব করে না, ইভার থেকে ভালো মেয়ে ওর যোগ্য। তিহান ইভার হাতটা শক্ত করে ধরে বলল, আপনারা বউ দেখতে এসেছেন নাকি সার্টিফিকেট দিতে এসেছেন? ও কি আপনাদের কাছে কোনো পরীক্ষা দিয়েছে, নাকি যে ওর সার্টিফিকেট আপনারা দিবেন? শুনেন আন্টিরা, আপনি একজন মেয়ে হয়ে অন্য মেয়ের কষ্ট বোঝেন না, তাহলে আপনি কেমন মা? আপনার মেয়ের এরকম অবস্থা হলে কি তাকেও আপনি এসব বলবেন? আর ও কি আপনাদের বাসায় থাকবে নাকি আপনাদের টাকায় খাবে যে এত মাথা ব্যথা ওকে নিয়ে? আপনাদের বাসায় কি হয় না হয় তা নিয়ে আমাদের বাসার কেউ কি কিছু বলতে যায়? তাহলে আপনারা কেন বলতে আসেন? বউ দেখতে আসছেন ভালো কথা, মিষ্টি মুখ করে চলে যাবেন। আপনাদের জ্ঞানের কোনো দরকার নেই। আর নিজেদের সংসার সামলান। বলা তো যায় না কার জীবনে কখন কি হয়। সব থেকে বড় কথা হচ্ছে মানুষটা যেমনই হোক না কেন তার সাথে সুখী হওয়া। আমাদের এভাবে অপমান না করলেও পারতেন। চলো সবাই। দাঁড়ান, আমার বউকে এত সুন্দর সার্টিফিকেট দিয়েছেন, তার বিনিময়ে আপনাদের কিছু দিব না তা কি হয়? মা, মিষ্টি নিয়ে এসো। আর হ্যাঁ, অপমান কাকে বলে সেটা নিজের মনকে জিজ্ঞেস করে নেবেন। ফুপি মিষ্টি নিয়ে এসে বলল, নাও সবাই মিষ্টি খাও। এত অপমানের পর আবার আসছো মিষ্টি নিয়ে? চলো সবাই। ওনারা সবাই চলে গেল। তারপর তিহান ইভাকে বলল, আর কত অপমান সহ্য করবে? একটু প্রতিবাদী হও। মারে, তোকে কোনো কষ্ট পেতে দেখতে চাই না। এবার থেকে তোকে কেউ কিছু বললে তার প্রতিবাদ করবি। আমরা তোর সাথে আছি। ইভা ফুপিকে জড়িয়ে ধরে বলল, করব। একটুও কাঁদবি না। চল নাস্তা খেয়ে নেই। ইভা, ফুপি, তিহান একসাথে বসে নাস্তা খেয়ে নিল। একটু পরে ইভার বাড়ির লোকজন আসলো। ইভা, আমার ব্লু কালার পাঞ্জাবিটা খাটের উপর রেখেছিলাম, এখন পাচ্ছি না কেন? ধুয়ে দিয়েছি, ছাদে আছে। কেন? ওটা তো ভালো ছিল, ধুয়ে দেওয়ার দরকার ছিল না? দরকার ছিল, কেমন জানি গন্ধ আসে তাই। এর মধ্যে এত খেয়াল রাখো? একটু তো রাখতেই হবে। শোনো। তিহান ইভার হাতটা ধরে বলল, আমার কাকা কাকিরা আজকে আসবে। ওরা কোনো অপমানজনক কথা বললে কষ্ট পেও না, প্রতিবাদ করবে, বুঝলে? ওনার দুদিনের জন্য আসবে, আবার তো চলে যাবে। তাতে কি দরকার প্রতিবাদ করার? আর সবাই তো সত্যি কথাই বলে। সবাই কি সত্যি কথা বলে বোঝাও আমাকে। তোমার সাথে রোহানের সংসার টেকেনি, এটা তোমার দোষ? রাগ করো না, বাসায় লোকজন আছে। রাগ করবো না তো কি আদর করব? তাহলে কাছে আসো। কি সবচেয়ে বলো, মাথা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য আগেই পাগল ছিলাম, এখন তো কোনো কথাই নেই, পুরা পাগল। আমার কপালে এত সুখ সইবে না। এখন আমি কোন পাঞ্জাবি পরবো তা বের করে দাও। দিচ্ছি। তুমি বেগুনি রঙের শাড়িটা পরবে। আচ্ছা, পরবো। এখন তুমিও বেগুনি রঙের পাঞ্জাবিটা পরো। তিহানকে পাঞ্জাবি বের করে দিয়ে ইভা ফুপির কাছে গেল। আজকে বৌভাতের অনুষ্ঠান বাসায় হবে। তিহানের কয়েকজন ফ্রেন্ড আসবে, আর ওর কাকা কাকি কাজিনরা আসবে। তিহানের বাবা মারা যাওয়ার পর ওর চাচা আমাদের সাথে তেমন সম্পর্ক রাখেনি। বহু বছর পরে আজকে আমাদের বাসায় আসছে। শত হলেও ওরা আপনজন, তাই বিয়েতে দাওয়াত দিয়েছিলাম। তখন বলে দিয়েছে আসবে না, তারপর কালকে রাতে ফোন করে বলল আজকে আসবে। হ্যাঁ, আপন জনেরা আসবে, এটাই তো স্বাভাবিক। আমার চিন্তা হচ্ছে তোকে নিয়ে, ওনারা এখন কি বলবে। ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমি সব ঠিক সামলে নিব।
জানি তুই কষ্ট সহ্য করতে পারিস, কিন্তু আর কত কষ্ট সহ্য করবি? তোমরা আছো বলে তাতে তো আমার সব কষ্ট ভুলে যায়। তোরা সুখী হ, এটাই চাই। ইভা ছোটভাবে এসে বলল, শাশুড়ি বউ শুধু গল্প করলে কি হবে? আপনাদের রেডি হতে হবে, সে খেয়াল কি আছে? আমার মিষ্টি বউরা আমাকে রেডি করিয়ে দিবে, তাতে আমার আবার কিসের চিন্তা? হ্যাঁ, তাহলে চলো শাশুড়ি বউ মিলে রেডি হয়ে আসি। ভাবিরা ইভাকে সাজিয়ে দিল। তিহান রেডি হয়ে বাচ্চাদেরও রেডি করিয়ে দিচ্ছে। তিহানের কয়েকজন ফ্রেন্ডরা এসেছে, তিহানের কাকা কাকি কাজিনরা এসেছে। ওর কাকা বলে ফেলল, একটা ডিভোর্সি মেয়েকে বউ করে এনেছো, আবার আমাদের ঘটা করে দাওয়াত দেওয়ার কি দরকার ছিল? এত কষ্ট করে এই মেয়ের মুখ দেখতে এসেছি। আপনি তিহানের চাচা, তাই এমন কিছু বলবেন না যেন আমার বউয়ের অপমান হয়। তোমার ছেলের বউ এমন কোনো গুণ নেই যে প্রশংসায় পঞ্চমুখ হব। গুণ না থাকলে না থাকবে, কিন্তু কোনো অপমান করবেন না। ইভা চুপ করে তাদের কথাগুলো শুনছে আর ভাবছে এত অপমানিত হওয়ার থেকে তিহানকে বিয়ে না করা ভালো ছিল। ইভার জন্য ফুপির সারাদিন অপমানিত হতে হতো না। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ, তখন তিহানের কাকা বলল, বাচ্চা দুটো এবার বাপের বাড়ি রেখে আসো, এতে সংসারের ঝামেলা কম হবে। আমার বাবা মারা যাওয়ার পর কি আমাকে রেখে আমার মা চলে গিয়েছিল নাকি? আপনারা আমাদের দুঃখের সময় কোথায় ছিলেন যে এখন এত কথা বলছেন? ছেলেটাকে বেয়াদব বানিয়েছো, তাই তো ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। আপনার মেয়েও তো পালিয়ে গিয়েছিল তার ভালোবাসার মানুষের সাথে, তারপরও তো সংসার টেকেনি। আবার তো আপনারা ওর বিয়ে দিয়েছেন। আপনারা ভেবেন এসবের কিছু আমরা জানি না, তাই না? শুনেন কাকা, আপনারা আমাদের দুঃখের সময় ছিলেন না, তাই এখন সুখের সময় আপনাদের কোনো দরকার নেই। তাই এরকম অপমান আমার বউ এবং আমার সন্তানদের করবেন না। আমার মনে ছিল না বাবা যে আমার মেয়ে এমন কাজ করেছিল, তাই বলে ফেলেছি। জানি আপনারা বুঝতে পারেননি যে আমরা আপনার মেয়ের কথা জানতে পারি, তাই সুযোগ বুঝে অপমান করতে চেয়েছিলেন। বয়স হয়েছে তো, তাই সব কথা মনে থাকে না। ওনাদের সাথে আর কোনো তর্কে জড়ালো না, কারণ যারা অন্যের দোষ নিয়ে পড়ে থাকে তাদের দোষ ধরিয়ে দিলে তারা তাদের দোষ এড়িয়ে যায়। রাতে ঘুমানোর সময় তিহান ইভাকে বলল, আজকে যে তোমাদের বাসায় যাইনি তাতে কি রাগ করেছো? না, রাগ করবো কেন? কালকে তো আমাদের বাসায় যাওয়া হবে। আমি ভেবেছি রাগ করেছো। কাকা কাকি আজকে আমাদের বাসায় থেকেছে, তাই যাওয়া হলো না। কোনো সমস্যা নেই, তুমি ঘুমাও। তুমিও। আজকে রাফিসা ফুপির কাছে ঘুমিয়েছে, তাই ইভা মাঝখানে শুয়েছে। তিহান ঘুমিয়ে গেছে। তারপর ওর ফোনে একটা কল আসে। ইভা ফোনটা হাতে নিয়ে দেখে নাম্বার সেভ করা না, তাই তিহানকে ডাক দিয়ে বলল, তোমার ফোনে কে যেন কল দিয়েছে, রিসিভ করো। তিহান ঘুম থেকে ফোনটা ইভার হাত থেকে নিতে গিয়ে ইভার হাত ধরে টান দিল। ওর বুকের উপর ইভা পড়ল। ফোন বেজে কেটে গেছে। আমাকে ছাড়ো। না, তুমি আমার বুকের উপর ঘুমাবে। উফ, ছাড়ো তো। না, চুপ করে থেকে ঘুমাও। তিহানের ইভার উপর অধিকার আছে, তাই আর কিছু বলল না। ইভা ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। সকালে তিহানের আগে ঘুম ভেঙেছে। ও দেখলো ইভার ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, তাই ঘুম থেকে উঠল না। ইভাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকলো। কিছুক্ষণ পর ইভার ঘুম ভেঙে দেখে তিহানের বুকে মাথা রেখে, তাই তাড়াতাড়ি করে উঠে গেল। কিছুটা লজ্জাও পেয়েছে। সকালে নাস্তা খেয়ে তিহানের কাকা কাকি চলে গিয়েছে। বিকেলে ইভাদের বাসায় সবাই গেল। এক সপ্তাহ খুব ভালো করে কেটেছে। একটা কল আসে তিহানের ফোনে। কল রিসিভ করায় তিহানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কে কল করেছে? তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিভাবে যে তোমাকে বলবো বুঝতে পারছি না। কোনো খারাপ খবর আছে? কথাটা শুনে তুমি সহ্য করতে পারবে না। তোমার মনে হবে যত খারাপ খবরই হোক, তুমি বলো। তিহান ইভার দুই গালে হাত দিয়ে বলল, তোমার জব হয়ে গেছে, সামনের মাসের 1 তারিখে জয়েন করতে পারবে। সত্যি জব হয়েছে? বেশি খুশিতে তিহানকে জড়িয়ে ধরল ইভা।
তিহানের কথা শুনে লজ্জা পেয়ে তিহানকে ছেড়ে দিয়ে ফুপিকে খবরটা বলল। শুনে তো খুশি হলো আর বলল রাতের জন্য বিরিয়ানি রান্না করবে। বাবা মাকে কল করে জানিয়েছে, তারাও অনেক খুশি। সবাই ইভাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। অনেক ভাগ্য করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি পেয়েছে। সমাজে যেসব ডিভোর্সে মেয়ে আছে তাদের ভাগ্য যদি ইভার মতো করে দিত তাহলে তাদের কোনো কষ্ট থাকতো না। বিকেলবেলা তিহান ঈশান ঘুমাচ্ছে আর ইভা, রাফিসা, ফুপি ছাদে বসে গল্প করছে এবং অনেক গাছ আছে সেগুলোর পরিচর্যা করছে। রাফিসা হঠাৎ বলে উঠল, আম্মু দেখো, ওই মেয়েটা কত কিছু কিনে এনেছে। আজ আমার বাবা থাকলে আমাকে অনেক কিছু কিনে দিত। ইভা ওর এমন কথার উত্তর কি দেবে বুঝতে পারছে না। বাবা মায়ের অভাব তো কেউ পূরণ করতে পারে না। ইভাকে চুপ করে থাকতে দেখে ফুপি বলল, আমার মিষ্টি দাদুর কি লাগবে বলো, আমি কিনে এনে দেব। আমি ওই মেয়েটার মতো নিজের দোকানে গিয়ে আমার যা পছন্দ তাই কিনবো। আচ্ছা, আমি তোমাকে দোকানে নিয়ে যাব। সত্যি নানু, তুমি নিয়ে যাবে? তবে আমাকে দাদু বলবেন, নো নানু, ওকে? ওকে। এর মধ্যে তিহান ঈশানকে কোলে নিয়ে এসে বলল, এই যে আপনার আরেক নাতি যে ঘুম থেকে উঠে গেছে, তার কি খেয়াল আছে? হ্যাঁ, আমার 2 নাতি নাতনিদের আদর করতে হবে তো। দে, আমার কাছে দে। এই নাও। তিহান ইভার কাছে এসে বলল, কি তোমার মন খারাপ? না। না, তুমি মিথ্যে বলছো। মুখ দেখলে বোঝা যায় তোমার মন খারাপ। চা খাবে? এনে দিব? কথা না ঘুরিয়ে সত্যি বলো। রাফিসা ওর বাবার কথা বলেছে, কোনোদিনও ওর বাবার অভাব পূরণ হওয়ার না। তুমি চিন্তা করো না, একদিন ঠিকই আমি ওর বাবার জায়গায় নিতে পারবো। হলে ভালো। ফুচকা খাবে? না, তোমার এখন বাইরে যেতে হবে না। আর ওই দেখো, রাস্তার ওখানে ফুচকার দোকান এসেছে। থাক, অন্য একদিন খাবো। কেন? তুমি কি আমার কাছে সুখ খুঁজে পাও না? আমি কি তোমাকে ভালো রাখার যোগ্য না? এসব বলো না। তোমরা সবাই ছিলে বলে আমি নতুন সুখের ঠিকানা পেয়েছি। তাহলে আমাকে ভালোবাসো প্লিজ। কি সব বলছো? এখানে মা আছে, বাচ্চারা আছে, তোমার কোনো লজ্জা শরম নেই? না, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? থাক, যাও ফুচকা নিয়ে আসো। কিছুদিন পরে ইভা জব জয়েন করে। সকালে উঠে নাস্তা রেডি করে খেয়ে স্কুলে যায়। বাকি সব কাজ ফুপি করে। স্কুল থেকে সে যতটুকু কাজ থাকে তা ইভা করে। ঈশানও ফুপির কাছে ভালো থাকে। ফুপি মায়ের অংশে কম না, সব দিক থেকে সে আগলে রেখেছে। রাফিসাও স্কুলে যাওয়া শুরু করেছে। ওর বাবার নামের জায়গায় তিহানের নাম দেওয়া হয়েছে। নিশিতা রাগের বশে অ্যাবর্শন করিয়ে খুব পস্তাচ্ছে। এখন মনে করে রোহান যদি কখনো বাচ্চার হাহাকারে নিশিতাকে ছেড়ে দিলে কি করবে। এত সম্পত্তি দিয়ে কি করবে যদি বাচ্চা না থাকে। নিশিতা মন মরা হয়ে থাকে বেশিরভাগ সময়। 5 বছর কেটে যায়, তাও নিশিতার কোনো বেবি হয় না। নিশিতা বেবির জন্য পাগল হয়ে যায়। তাই ঠিক করে যেভাবেই হোক ইভার বেবি আনবে। উকিলের সাথে কথা বলে, যত টাকা লাগে লাগুক তাই দিবে, তাও আইনের মাধ্যমে বাচ্চা আনবে। কারণ রোহান বাচ্চাদের বাবা ওর অধিকার আছে। 5 বছরে ইভা তিহানের সম্পর্ক আগের মতো নেই। ইভাও তিহানকে ভালোবাসে। ও বউ, বউ। কি হয়েছে? কি এত চিৎকার করে ডাকছো কেন? একটা গুড নিউজ আছে। কি? আমাদের পাসপোর্ট ভিসা রেডি। কবে টিকিট কাটবো সেটা বলো। সবাইকে ছেড়ে আমার ইচ্ছে করছে না। কয়েক বছর পর পর দেশে আসবো তো। তাও ভালো লাগবে না। আমার আরো 2টো পুচকো শোনা লাগবে, তাহলে তোমারও ভালো লাগবে। ইস, এখন বাচ্চারা বড় হয়ে গেছে। অতটাও বড় হয়নি। উফ, এখন হঠাৎ করে। চুপ বলেই তিহান ইভার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। দুজনে ভালোবাসায় আবদ্ধ হলো। ইভা সকালে গোসল করে খেয়ে বাচ্চাদের রেডি করিয়ে দিল স্কুলে যাওয়ার জন্য। রাফিসা এখন 5ম শ্রেণীতে পড়ে।
ইভা বাইরে শুনেছে তিহানের সাথে কারো কথা কাটাকাটি হচ্ছে, তাই ইভা এগিয়ে দেখলো সেই 6 বছর আগের মানুষটি যে ইভাকে ঠকিয়েছে। ইভার 6 বছর পরে রোহানের সাথে দেখা, ওর সাথে নিশিতাও এসেছে। ইভাকে দেখা মাত্রই রোহান বলল, আমার মেয়ে কোথায়? কার মেয়ে? কোন অধিকারে মেয়ের কথা জিজ্ঞেস করো? ওর সমস্ত অধিকার আছে ওর মেয়ের প্রতি, তাই বলো ওর মেয়ে কোথায়? তোমার সামনে তো আমাকে আর আমার মেয়েকে কাজের লোক বলেছিল, মনে আছে? তাহলে আজ কেন একটা কাজের লোকের মেয়ের দরকার? ওসব পুরনো কথা না তুলে আমার মেয়েকে আমাকে দাও। যে বাবা সন্তানের কোনো দায় দায়িত্ব নেয়নি সে আজ সন্তান দাবি করবে আর আমি দিব? সেই পুরনো ইভাকেও ভুলে যাও। আমার সন্তানকে আমার কাছে রাখার সম্পূর্ণ অধিকার আছে। এই দেখো, আমি আইনের সাহায্য নিয়েছি। রোহানের হাত থেকে তিহান পেপারটা নিয়ে ভালো করে পড়তে লাগলো। প্রেগনেন্সির সময় আমাদের আইন কোথায় ছিল? তখন তো আমাকে আইন দেখাতে আসেননি। যাকে এত সম্পত্তি দেখে বিয়ে করেছো, যার এত এত টাকা আছে, সে একটা বাচ্চা দিতে পারে না? যা খুশি রোহানকে বলো, আমাকে কেন অপমান করো? আমার তো কোনো দোষ নেই। তোমার দোষ নেই তাই না? একটা পুরুষ মানুষ একটা ফ্ল্যাটে থাকে আর সেখানে একজন কাজের লোক আছে যে কিনা প্রেগনেন্ট এবং ছোট বাচ্চা মেয়ে আছে, মালিককে বাবা বলে ডেকেছে। এটা কি অস্বাভাবিক কিছু না? তারপর কি বলবে? তুমি একটুও কিছু বুঝতে পারোনি, একটা সংসার ভেঙে দিচ্ছ। ইভা, এই পেপারটা দেখো। ইভা তিহানের হাত থেকে পেপারটা নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। পেপার ছিঁড়ে ফেললে কেন? ওটার কোনো দরকার নেই। এখন আমার বাসা থেকে আপনারা বিদায় হন। আমাদের অপমান করা হচ্ছে কিন্তু। এখনো ঘাট ধাক্কা দিয়ে বের করিনি, এটা তোমাদের কপাল। তোমার এত বড় সাহস আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করার কথা বলো? গলা নামিয়ে কথা বলেন। এটা আমার বাসা, আর আমার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে তাকে ছেড়ে দিব না। স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, তাই রাফিসা ঈশান ড্রয়িং রুমে আসে ইভাকে ডাক। আম্মু, স্কুলে যেতে লেট হচ্ছে তো, চলো যাই। তুমি ভাইয়াকে নিয়ে উপরে যাও, আমি একটু পর আসছি। রাফিসা, এই দেখো, আমি তোমার আব্বু। তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছে। তুমি আমার আব্বু না, আমার আব্বু তো এই। না, তোমার আব্বু এই লোকটা না। তোমার মতো পচা লোক তার আব্বু হয় না। শুনেছ তো? এখানে তোমার কোনো মেয়ে নেই। যে ভাবি হোক, নেক্সট টাইম আমি আমার মেয়েকে নিয়ে যাব। সে গুড়েবালি। রোহান নিশিতা চলে গেল। ইভার অস্থির লাগছে, কেমন যেন মনে হচ্ছে ইভার সন্তানকে এই বুঝে হারিয়ে ফেলে। রাফিসা ইভা ঈশানকে আজকে স্কুলে যেতে দিল না এবং নিচেও গেল না। ইভার খুব বেশি খারাপ লাগছে, তাই তিহান লেবুর শরবত বানিয়ে এনে বলল, শরবতটা খাও, তোমার ভালো লাগবে। কিন্তু কতদিন আমি ওদের সাথে লড়াই করব? ওরা আমাদের শান্তিতে থাকতে দিবে না। আর মাত্র 10 দিন ওয়েট করো, তারপর আমাদের ওরা খুঁজে পাবে না। কেন? 10 দিন পরে কোথায় যাবে? বিদেশে তো 1 মাস পরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ যা হলো তারপরও দেশে থাকা ঠিক হবে না। ওদের জন্য আমার পালিয়ে যাব তা হয় না। আমরা পালিয়ে যাচ্ছি না তো, আমরা বিদেশে যাব, সেটা আগে থেকে ঠিক করা ছিল। এখন শুধু সময়টা এগিয়ে এনেছি। খুব খারাপ লাগছে, আমার জন্য কেউ শান্তিতে থাকতে পারে না। এমন কথা একদম বলবে না। ফুবি ইভার বাবার বাড়ি গিয়েছে, তাকে কল করে আসতে বলেছে। ফুবি দুপুরবেলা আসে, মা সবার জন্য রান্না করে পাঠিয়েছে। সবাই একসাথে খেতে বসেছে। ইভা খেতে পারছে না, ভালো লাগে না, গা গোলাচ্ছে। একটু খেতে ইভা বমি করলো। ফুবি তিহানকে বলল, বিকেলবেলা ইভাকে নিয়ে ডাক্তারের কাছে যাস। বাসায় তুমি একা বাচ্চাদের নিয়ে থাকবে, আমার ভয় করছে। থাক, এতটুকু এতে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমি কি বাচ্চা নাকি যে ওদের সামলাতে পারবো না? আম্মা, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি এখন ঠিক আছি। বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে।
বিকেলে ডক্টরের কাছে গেল। আজকে এতটা খারাপ লাগার পর এখন মনে হচ্ছে সব আবার সুখ খুঁজে পেল ইভা। ইভা তৃতীয়বারের মতো মা হবে। তিহান এত বেশি খুশি হয়েছে যে রাস্তায় যার সাথে দেখা হয়েছে তাকেই মিষ্টি দিয়েছে। আর 10 দিন দেশে থাকবে, তাই ঠিক করলো এই কটা দিন সবাই একসাথে থাকবে। তাই পরের দিন সকালে বাবার বাড়ি গেল। সবার সাথে সময়গুলো খুব ভালো যাচ্ছে, কিন্তু ভয় থেকে যাচ্ছে কখন কি হয়। 2 দিন পর রোহান আবার এসেছে। কি ভেবেছ আমার থেকে বালি বাবার বাড়ি আসলে আমার মেয়েকে আমি নিতে পারবো না? রাফিসা যদি তোমার সাথে যেতে চায় তাহলে ওকে নিয়ে যাও, আমি বাধা দিব না। জানি ও আজকে যাবে না, তাই 15 দিন সময় দিলাম, তারপরে আমি আমার মেয়েকে নিয়ে যাব। রোহান চলে যাওয়ার পর ইভার খুব হাসি পাচ্ছে এটা ভেবে যে ইভাকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সন্তানকে অস্বীকার করেছে, আজকে সে সন্তানের জন্য হাহাকার করছে। লোভে পড়ে আসল সুখটা হারিয়ে ফেলেছে। নিয়ম বড়ই অদ্ভুত, কিছু সময় কষ্ট দিয়ে আবার সুখের সন্ধান দেয়। এবার তুমি এখানে বসে আছো আর সারা বাড়ি তোমাকে খুঁজছি। কেন? আরে ব্যাগ বোঝাচ্ছ, তোমার দেখতে হবে তো সবকিছু ঠিকঠাক নিয়েছে কিনা। ও হ্যাঁ চলো। কয়দিন পর দেশ ছেড়ে চলে গেল। ফুপিকেও ইভাকেও সাথে নিয়ে এসেছে। বাবা মা ভাইয়া ভাবি সবার সাথে প্রতিদিন কথা হয়। 15 দিন পরে রোহান ইভাদের বাড়িতে গিয়েছিল, কিন্তু কাউকে কোথাও তো খুঁজে পেল না। 20 বছর ধরে রোহানের বেশ কিছু ধরে হার্টের সমস্যায় হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। হার্টের আর্টারি এমনভাবে ব্লকেজ হয়ে গেছে যেটা ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। বিশেষজ্ঞ হার্টের সার্জনরা মিলে বোর্ড মিটিং বসিয়েছে। বোর্ড মিটিংয়ে সবার মতামত রোহানের বাঁচার সম্ভাবনা খুবই অল্প। এমন অবস্থায় তাকে বিদেশে নিয়ে যাওয়া অসম্ভব এবং বিপজ্জনক। একজন ডক্টর বলল, আমেরিকায় হার্ট সার্জন ডক্টর আছে সুলতানা রহমান, শুনেছি উনি অনেক জটিল অপারেশন করে। আরেকজন ডক্টর বলল, তাহলে দেরি না করে তার সাথে যোগাযোগের ব্যবস্থা করো। সুলতানা রহমান নিচের বাড়িতে বসে ল্যাপটপে কাজ করছেন। তখন বাংলাদেশের একজন ডক্টর তাকে ইমেল করেছে। তিনি দেখলেন হার্টের রোগীর অপারেশন সার্জারির মতামত চাইছেন। তিনি সব তথ্য দেখে ইমেইলের রিপ্লাই দিলেন। রোগীর একটি ছবি ও পরিবারের তথ্য দেন। ডক্টর কিছুক্ষণ পরে রোহানের ছবি ও পরিবারের তথ্য দিলেন। তারপর সুলতানা রহমান বলল, আমি নিজেই রোগীর অপারেশন করব। পরশুদিন আমি বাংলাদেশে আসছি। ডক্টর নিশিতাকে বললেন, আপনার স্বামীর অপারেশন করতে আমেরিকা থেকে একজন ডক্টর আসছে, তাহলে বুঝতেই পারছেন অনেক টাকার দরকার। যত টাকা লাগবে তাই দেব, আপনারা শুধু আমার স্বামীকে সুস্থ করে তুলুন। 5 লাখ টাকা ক্যাশে জমা করেন। আচ্ছা। নিশিতা বাসায় গিয়ে চেক বই বের করে তখন নাহিয়ান বলল, আমাকে 25 লাখ টাকার একটা চেক লিখে দাও। এত টাকা দিয়ে তুই কি করবি? একটা ফ্ল্যাট বুকিং দিব। তোর বাবার শরীরের অবস্থা ভালো না, তুই এখন ফ্ল্যাট বুকিং দিবি? এখন অনেক টাকার দরকার। হ্যাঁ দিব, তোমাদের এই বাড়িতে আমি আর থাকবো না। তোকে আমি কোনো টাকা দিব না। আমাকে টাকা না দিলে বাবার যেটুকু চিকিৎসা হতো অতটুকুও চিকিৎসা হবে না। ছি ছি, সন্তান হয়ে নিজের বাবার ক্ষতি করতে একটুও বাধে না। না, আমার টাকা চাই। তোর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত কোনো টাকা পাবি না। বুড়োটাও অনেক বয়স হয়ে গেছে, এখন আর বাঁচতে হবে না। নিশিতা নাহিয়ানের গালে একটা থাপ্পড় দিল আর বলল, এই মানুষটার জন্যই এত টাকার দাপট দেখাতে পারিস, নয়তো 25 পয়সাও দেখতে পারতি না। নাহিয়ানের হাতের কাছে একটা গ্লাস ছিল, সেটা ছুঁড়ে মেরে চলে গেল। রোহান নিশিতার ছেলে নাহিয়ান, বয়স মাত্র 20 বছর, কিন্তু সব সময় অহংকার নিয়ে চলে, ঠিক বাবা মায়ের মতো। তবে এখন আর রোহান নিশিতার আগের সেই অহংকার নেই। নিশিতা হসপিটালে গিয়ে 5 লাখ টাকা জমা দিল। ইভা তিহান আমেরিকায় থাকে, বছরে একবার দেশে আসে। রাফিসা ঈশান বড় হয়ে গেছে। রাফিসা ডক্টর আর ঈশান ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওদের একটা ভাইও আছে, নাম ইয়ান।
আজ ইভা তিহানের বিবাহবার্ষিকী। এবারের বিবাহবার্ষিকী অনুষ্ঠান নিজের দেশে, নিজের বাড়িতে করতে চেয়েছিল, কিন্তু এক সপ্তাহ পরে রাফিসার এঙ্গেজমেন্ট, তাই দেশে যাওয়া হলো না। ইভা তিহানের বিবাহবার্ষিকী ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে, তাতে রাফিসার হবু শ্বশুরবাড়ির লোকজন আর কিছু ফ্রেন্ডরা রয়েছে। বাসায় সবাই এসেছে। তখন রাফিসা ওর মাকে আলাদা ডেকে বলে, আম্মু, আমাদের এঙ্গেজমেন্ট আজকেই হবে, তুমি ব্যবস্থা করো। কেন? আমি বলছি তাই, প্লিজ আম্মু কিছু করো। আরে এটা বললে হয় না, ওনারা কি মনে করবে? কিছু মনে করবে না, তুমি বলো। তিহান এসে বলল, মা মেয়ে সবাইকে রেখে এখানে এসে কি মিটিং করছে? আরে দেখো, তোমার মেয়ে বলেছে আজকে এঙ্গেজমেন্ট করার কথা। ওর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রাখিনি, আজও ওর ইচ্ছে পূরণ করব। আমার শোন আব্বু, এজন্য আমি তোমাকে বেশি ভালোবাসি। বাহ, আমার তো কোনো খেয়াল নেই। বুড়ো বয়সেও হিংসে গেল না, সব সময় বাবা মেয়ের মধ্যে থাকবে। না না, আমি তোমাদের দুজনকেই খুব বেশি ভালোবাসি, তোমরাই তো আমার সব। এখন চলো এঙ্গেজমেন্ট শুরু করি। তিহান রাফিসার হবু শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তারাও রাজি হয়ে যায় এবং ঠিক করে 1 মাস পরে বিয়ে হবে বাংলাদেশে এসে। এঙ্গেজমেন্ট শেষে রাফিসার হবু বর সাদিক রাফিসাকে বলল, তুমি হঠাৎ আজকেই এঙ্গেজমেন্ট করার জন্য বললে কেন? আমি দেশে যাব। কেন, কিসের জন্য? খুব ইচ্ছে, দেশে আমার সব আপন লোকজন আমার বিয়েতে থাকবে। তোমার মাথায় কখন যে কি বোকা ঢুকে বুঝি না। বোকা না, ভালো কিছু। এখন আসছি, কাল দেখা হবে। সাবধানে যেও। রাতে সব গেস্টরা যাওয়ার পর ইভার রুমে রাফিসা গিয়ে বলল, আম্মু, তোমার একটা শাড়ি দেবে? তোর যে শাড়িটি পছন্দ তুই সেটা নিয়ে পর। আচ্ছা, আমি দেখছি তোমার কোন শাড়ি পরা যায়। আলমারির চাবি দাও। এই নে। রাফিসা সব শাড়ি ভালো করে দেখে একটা শাড়ি বের করে বলল, আমি এই শাড়িটা একদিন পরবো। রাফিসা দেখে ইভার বুক কাঁপলো। সেই প্রথম ভালোবাসা, পুরনো স্মৃতি আজ ওর মেয়ে পড়তে চলেছে। না, এই শাড়িটা তুই পরতে পারবি না। কেন? যদি নষ্ট করে ফেলিস তাই। আম্মু, তুমি আজও ওই রকম খারাপ লোকের স্মৃতি আগলে রাখবে? তোমাকে তো আব্বু ভালোবাসায় কোনো কমতি রাখেনি, তাহলে কেন পুরনো স্মৃতি আগলে রেখে কষ্ট পাও? শত হলেও উনি তোর জন্মদাতা পিতা, সেটা ভুলে যাস না। ওনাকে ভুলিনি, সব মনে আছে, প্রতিটা অপমান আজও স্পষ্ট মনে আছে। রাফিসা চলে গেল। ইভারও মন খারাপ হলো, কিন্তু পুরনো কথা ভেবে আর কি করবে, শুধু দীর্ঘশ্বাস ফেলে ভুলে যায়। পরের দিন সকালে তিহান ড্রয়িং রুমে একটা চিঠি পেল। তিহান চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি তোমাদের না জানিয়ে দেশে চলে যাচ্ছি, ওখানে আমার অনেক জরুরি কাজ আছে। আমার উপর রাগ করো না, তোমরা সবাই 1 সপ্তাহের মধ্যে দেশে চলে এসো। আর হ্যাঁ, আমার বিয়ে দেশে থেকেই হবে, কিন্তু আমার এই ইচ্ছেটা পূরণ করো। নিজের খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো, আমি যেন আমার কাজে সাফল্য অর্জন করতে পারি। চিঠিটা পড়ে তিহান ইভাকে ডাক দিল। ইভা, তাড়াতাড়ি ড্রয়িং রুমে এসো। হ্যাঁ, আসছি। রাফিসা দেশে চলে গেছে, দেখো এই চিঠি। মেয়েটার বড্ড বেশি সাহস হয়ে গেছে, সব সময় তোমার আদরের লাই পেয়ে গেছে। শান্ত হও, রাগ করো না, হয়তো কোনো পেশেন্টের জন্য যেতে হয়েছে। তাই বলে আমাদের জানিয়ে যাবে না? এখন আর রাগ করো না, চলো, আমাদের অনেক কাজ আছে, প্যাক করতে হবে তো। আমি কিছু করতে পারবো না। আচ্ছা, তোমার কিছু করতে হবে না, আমি করব। তুমি সে আগের মতোই রয়ে গেলে। এখন বুঝতে হবে আমাদের ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদের লাইফের ডিসিশন ওরা নিতে জানে। ওরা ভুল ডিসিশন নিল নাকি সঠিক ডিসিশন, সেটা আমাদের দেখতে হবে তো। আমরা ওদের সেভাবে মানুষ করিনি যে ওরা আমাদের কাছ থেকে কিছু লুকাবে। আমরা তো ওদের বন্ধুর মতো, তাই রাফিসা যে কাজটা করতে গিয়েছে সেটা ভালোর জন্য করবে, পরে দেখবে তোমাকে এসে সব বলবে।
তুমি আছো বলে আমাকে সবকিছু সহজ করে দাও। খুব ভালোবাসি তো। বুড়ো বয়সে এত প্রেম দেখাতে হবে না, ঘরে ছেলেরা আছে। তো কি আমি আমার বউয়ের সাথে প্রেম করি? ওরাও ওদের বউয়ের সাথে প্রেম করবে। বুড়ো বয়সে ভীমরতি পেয়েছে। আহা শোনো, একটু গল্প করি। না, আপনার মেয়ে অনেক কাজ রেখে গেছে, সেগুলো করতে হবে। ও হ্যাঁ, তাই তো, চলো। রোহানের অপারেশন ভালোভাবে হয়েছে। রোহান সুস্থ হয়ে একজন নার্সকে বলল, আমার অপারেশন যে ডক্টর করেছে তার সাথে দেখা করব। সরি, উনি আজকে হসপিটাল থেকে চলে গিয়েছে। প্লিজ আপনি একটু ব্যবস্থা করুন, ওনার সাথে আমি দেখা করব। আচ্ছা, আমি দেখছি। কিছুক্ষণ পরে নার্স এসে জানিয়ে দিল যে সুলতানা রহমান সন্ধ্যায় দেখা করতে আসবে। নিশিতা সারাক্ষণ হসপিটালে রোহানের সাথে থাকে, কিন্তু তার ছেলে একটি বারের জন্যেও বাবাকে দেখতে আসেনি। রোহান 20 বছর আগে যেমন সারাক্ষণ টাকা লোভ নিয়ে পড়ে থাকতো, ঠিক তেমনই নাহিয়ান টাকা ছাড়া কিছু বোঝে না। সন্ধ্যা 7টার সময় রোহানের কেবিনে সুলতানা রহমান এসে বলে, কেমন আছেন? আপনার জন্য আমি আজ অনেক ভালো আছি। সবই উপরওয়ালার, উনি সব কিছুর মালিক। আপনার মা বাবা অনেক ভাগ্য করে আপনার মতো একজন মেয়ে পেয়েছে। হাসালেন কথাটা বলে। জানতে চান আমার বাবা মা কে? হ্যাঁ, তাদের সাথে দেখা করতে চাই। আপনার মতো মেয়ের মা বাবা নিশ্চয়ই অনেক ভালো। যদি বলি আপনি আমার বাবা? হ্যাঁ, আপনি আমার জন্মদাতা পিতা। মনে আছে ইভা ইসলামের কথা, যাকে আপনি প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দিয়েছিলেন? স্ত্রী সন্তানকে কাজের লোভ পরিচয় দিয়েছিলেন, আবার অনাগত সন্তানকে নিজের সন্তান বলে অস্বীকার করেছিলেন। আমি আপনার মেয়ে সুলতানা রহমান রাফিসা, যাকে আপনি অন্য একটা মহিলার জন্য নিজের মেয়ের গায়ে হাত তুলেছিলেন। জানেন, আমার মা আজও আপনার স্মৃতি আঁকড়ে রেখেছে। দেখেন, আমার পরনের এই শাড়িটা আপনি আমার মাকে দিয়েছিলেন, সেটা এখনো অনেক সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে। আমি শাড়িটা পরলে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য পরতে দিতে চাইনি। ভালোবাসার পরিণতি কি পেয়েছিল আপনার কাছে? কষ্ট ছাড়া কিচ্ছু দিতে পারেননি তাকে। তবে হ্যাঁ, আমি আমার মা খুব ভালো আছি। আমার মা তার পারফেক্ট লাইফ পার্টনার পেয়েছে। সে আমার মাকে 1 সেকেন্ডের জন্য চোখের পানি ফেলতে দেয়নি। এমনকি আমি বাবার অভাব বুঝতে পারিনি। আমার কোনো ইচ্ছে সে অপূর্ণ রাখিনি। দোয়া করবেন আমরা ভালো থাকি যেন, আর আপনিও ঠিকমতো ওষুধ খাবেন। রাফিসা আমার মা? না না, সুলতানা রহমান বলবেন। আমাকে কি ক্ষমা করা যায় না? যদি ক্ষমা করি তাহলে কি আমার মায়ের অপমানগুলো ফিরিয়ে দিতে পারবেন? নিশিতা দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। এখন কেবিনে ঢুকে বলল, আমি আমার পাপের ফল পেয়েছি, আমাকে ক্ষমা করে দাও। এটা একটা হসপিটাল, আপনার নাটকের জায়গা না। তাই এমন কিছু বলবেন না, তাই এমন কিছু করবেন না যাতে আমার মায়ের চরিত্র নিয়ে কথা হয়। তাই আগে যা ঘটেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ডক্টর সাহেবের পেশেন্টের প্রতি যে দায়িত্ব, আমি শুধুমাত্র সেটা পালন করেছি, আর কিছু না। আপনারা ভালো থাকবেন, এখন আসি। রাফিসার চলে যাওয়া নিশিতা রোহান দেখছে। তাদের কিছু বলার অধিকার নেই। রোহান নিজেই নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নিশিতা অন্যের সন্তানের অধিকার কেড়ে নিয়ে নিজের সন্তানকে কাছে পায় না। নিশিতা হসপিটালের বিল পরিশোধ করতে গিয়ে দেখে বিল পরিশোধ করা হয়েছে এবং আগে যা টাকা দিয়েছে সেগুলো ফেরত দিয়েছে। সব টাকা রাফিসা দিয়েছে। রোহান অনেক খুঁজেছে ইবার বাসার ঠিকানা, কিন্তু পায়নি। হসপিটাল থেকে বারণ করে দেওয়া হয়েছে যেন কাউকে রাফিসার ঠিকানা না দেয়। তিহান, ইভা ও তাদের 2 ছেলেকে নিয়ে দেশে এসেছে, আর রাফিসার হবু শ্বশুরবাড়ির লোকজন দেশে এসেছে। রাফিসার বিয়ে অনেক ধুমধাম করে হয়েছে। রাফিসা শ্বশুরবাড়ি যাওয়ার সময় ইভা খুব কেঁদেছে, তার থেকে বেশি তিহান কেঁদেছে। তিহানের সাথে ইভার বিয়ের পর একদিনের জন্য ইভার চোখে পানি আসতে দেয়নি, কিন্তু মেয়ে বিদায় এই চোখের পানি কন্ট্রোল করতে পারেনি। রাতে ইভা অন্ধকার করে রুমে বসে আছে, তখন তিহান রুমের লাইট অন করে বলল, এখানে বসে আছো আর তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি।
কেন খুঁজতে আসো? খেতে চলো। খাবো না। খাবে না বললেই তো হবে না, খেতেই হবে। আজকে জোর করো না। ভালোবাসি বলে জোর করি? উফ, তুমি না। আমি কি? বলো বলো। কিছু না। তাহলে চলো। ঈশান ইয়ান এসে বলল। আম্মু, আব্বু। তিহান ঈশান ইয়ানকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বলল। সবার মধ্যে রাফিসাকে মিস করব। আব্বু, তুমি মন খারাপ করো না, তাহলে তো আপু কষ্ট হয়। দেখেছো, ছেলেরা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার দিকে তো তোমাদের কোনো খেয়াল নেই। তিহান ইভার কাছে গিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল। তোমাকে ভালোবাসার পরিণতি আমাকে জীবনের সব সুখ দিয়েছে। ঈশান ইয়ান একসাথে বলল। তোমাদের মতো বাবা মা যেন সবার হয়।